তো আজকে আমরা কীটনাশক সম্বন্ধে জানবো। তো প্রথমেই আমি আজকে কিন্তু একটা ব্যাপার বোঝাবো, তোমাদের ওখান থেকে কোশ্চেন আসে বিষাদইটা। তো ফার্স্টেই আমরা আজকে বুঝবো এটা। তো আগে বোঝো যে অনুমান। অনুমান কাকে বলে? আমরা জাস্ট ক্লাস করেছি যে অনুমান বলতে কি বোঝানো হয়, যে কোনো তো আগে আমরা জানবো যে অনুমান কি। অনুমান কি এটা আগে আগে বলে কিন্তু আমরা পুরো বিষয়টাকে জানবো যে কিসাদইটা কেন আসছে, এই কনসেপ্ট গুলো। তো কোনো একটা লক্ষণ দেখে যখন আমরা কোনো একটা বিষয় সম্পর্কে জানি, তাকে কিন্তু বলা হয় কি অনুমান। এবং এই অনুমানে কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা অনুমান করতে গেলে কিন্তু সেখানে তিনটে পদ লাগে। কি কি সেই পদগুলো? পক্ষ, সাধ্য এবং হেতু। তো আগেই আমরা জানবো কি যে পক্ষ কি। পক্ষ হচ্ছে কি, যেখানে প্রমাণ করতে চাই। খাতায় লিখবে এগুলো, না হলে আমরা ওই কনসেপ্ট গুলো বুঝতে পারবো না। পক্ষ কি, যেখানে আমরা প্রমাণ করতে চাই। সাধ্য কি, যা প্রমাণ করতে চাই। আর হেতু কি, হেতু হচ্ছে যার দ্বারা আমরা কিন্তু প্রমাণ করি, যার দ্বারা আমি প্রমাণ করছি, সেটা হচ্ছে কি হেতু। তো যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন রয়েছে। আমি একটা উদাহরণ নিলাম, যেখানে ধোঁয়া রয়েছে সেখানে আগুন রয়েছে। পাকশালায় ধোঁয়া আছে, পাকশালায় আগুন আছে। তো এখানে তিনটে পদ যে বললাম আমি, পক্ষ, সাধ্য, হেতু, এই তিনটে পদ কিভাবে প্রমাণ করব? পক্ষ কি, এখানে যে জায়গা নিয়ে আমরা সন্দেহ করছি সেটাই কিন্তু পক্ষ। তাহলে পর্বতে ধোঁয়া দেখছি, তাহলে জায়গাটা কোন জায়গা? পর্বত। তো এই পর্বতটা কিন্তু হচ্ছে কি পক্ষ। লিখবে খাতায় এইগুলো। তাহলে যে জায়গায় আমি সন্দেহটা করছি, পর্বতে আমি সন্দেহ করছি, তো পর্বতটা কিন্তু হচ্ছে কি পক্ষ। সাধ্য কি, যেটা আমরা প্রমাণ করতে চাই। যেমন পর্বত আগুন রয়েছে নাকি, আগুন রয়েছে নাকি সেটাকে আমরা প্রুফ করতে চাই। তো আগুনটা হয়ে যায় কি সাধ্য, আগুনটা কি হয়ে যায় সাধ্য। লিখে নাও এগুলো খাতায়। আর যার মাধ্যমে আমরা প্রমাণ করি সেটা হচ্ছে কিন্তু হেতু। পর্বতে কি দেখলাম? ধোঁয়া দেখলাম, ধোঁয়ার মাধ্যম দিয়ে আমি বন্যী আছে নাকি সেটাকে প্রুফ করব। তো যার মাধ্যম দিয়ে আমরা প্রমাণ করি সেটা কিন্তু হয়ে যায় হেতু। তাহলে হেতু কি? ধোঁয়া। কারণ পর্বতে আমি ধোঁয়ার মাধ্যম দিয়েই তো ভেবেছিলাম যে বন্যীটা সেখানে আছে নাকি। তো ধোঁয়াটা কিন্তু হয়ে যায় হেতু। এইগুলো লেখা গেছে যে কোনটা পক্ষ, সাধ্য, হেতু কি কি, মানে এই জায়গাটা। ওকে, তো এবার আমরা জানবো কি যে নব্য ন্যায়। নব্য ন্যায় তারা কি বলেছেন? তারা বলেছে যে যদি আমরা শুধুমাত্র সন্দেহ করি তাহলে কি নয়, যে পর্বতে আমি ধোঁয়া দেখে বন্যী অস্তিত্বকে যদি আমি সন্দেহ করছি আদৌ বন্যী কি আছে কি নেই, এই সন্দেহ করলে এটা কিন্তু ঠিক নয়। বরং দুটো জিনিস গুরুত্বপূর্ণ। কি কি? একটা হচ্ছে সিদ্ধি। সিদ্ধি মানে কি? খাতায় লিখবে, সার্টেনিটি। সিদ্ধি মানে হচ্ছে নিশ্চয়তা। আর সীসা ধরিসা, সীসা ধরিসা অনুমান করার ইচ্ছা। সীসা ধরিসা মানে কি? অনুমান করার ইচ্ছা। নব্য ন্যায়রা বললেন যে সিদ্ধি আছে, আমি জানি যে সেখানে বন্যী আছে এবং আমি প্রমাণ করতে চাই, মানে কি সীসা ধরিসা আছে।
অনুমান করার ইচ্ছা আছে মানে কি সীসা ধরিতা আছে, এই দুটো বিষয়ের উপর নির্ভর করে অনুমান হবে। প্রাচীন ন্যায়রা কি বলেছিল, তোমাদের কোশ্চেন দেয় প্রাচীন ন্যায়ের সাথে নব্য ন্যায়ের এখানে কি মত পার্থক্য রয়েছে। প্রাচীন ন্যায়রা কি বলেছিল, যেখানে সাধ্যের যা আমরা প্রমাণ করতে চাই সে সম্পর্কে সন্দেহ আছে সেটাই হচ্ছে কি পক্ষ। অর্থাৎ হ্যাঁ বলে দিচ্ছি, প্রাচীন ন্যায়রা কি বলেছিল, প্রাচীন ন্যায়রা বলেছিল যে যেখানে সাধ্যের, সাধ্য কি আছে, সাধ্য কি বন্যী, বন্যী সম্পর্কে একটা সন্দেহ রয়েছে, বন্যী আছে কি নেই, যেখানে সাধ্যের সম্পর্কে সন্দেহ আছে কোথায় রয়েছে, পর্বতে রয়েছে, পর্বতেই তো হচ্ছে এটা অনুমানটা, তাহলে যেখানে সাধ্যের সম্পর্কে সন্দেহ আছে সেটাই হচ্ছে কি পক্ষ। পর্বতে ধোঁয়া দেখে আমি আগুনের অনুমান করছি, এখানে আগুন আছে কি নেই এটা কিন্তু সন্দেহ করছি কোথায়, পর্বতে, যে পর্বতটা হয়ে যায় কি পক্ষ। এটা কিন্তু প্রাচীন ন্যায়রা বললেন, ওকে। কিন্তু নব্য ন্যায়রা কিন্তু এখানে আপত্তি তুলেছেন, কি আপত্তি লিখবে খাতায়। এই যে প্রাচীন ন্যায়রা বলছে শুধু সন্দেহ থাকলেই সেটা পক্ষ হবে, শুধু সন্দেহ থাকলেই পক্ষ হয়ে যাবে, এই ধারণাটা সম্পূর্ণভাবে ভুল। শুধুমাত্র সন্দেহ থাকলে হবে না, নব্য ন্যায়রা কি বললেন, যে শুধু সন্দেহ থাকলেই হবে না, দুটো বিষয় থাকতে হবে, একটা কি সিদ্ধি, ফার্স্ট বুঝবে হচ্ছে সিদ্ধি কি, আরেকটা কি শিক্ষা ধরিতা। এটা কিন্তু নব্য ন্যায়দের মত, কখনোই কিন্তু প্রাচীন ন্যায় করবে না। নব্য ন্যায়রা বলেছেন সিদ্ধি এবং শিক্ষা ধরিতার কথা। তো সিদ্ধি কি, যখন কোনো বিষয়ের জ্ঞান আগেই নিশ্চিত ভাবে জানা থাকে তখন তাকে সিদ্ধি বলে, যখন কোনো বিষয়ের জ্ঞান আগেই আমাদের নিশ্চিত ভাবে জানা থাকে তখনই তাকে সিদ্ধি বলা হয়। যেমন তুমি জানো যে রান্নাঘরে আগুন রয়েছে, এই জ্ঞানটা তুমি তোমার ডাইরেক্ট পারসেপশন, প্রত্যক্ষ থেকে তুমি এটা কিন্তু অভিজ্ঞতা পেলে যে রান্নাঘরে আগুন রয়েছে, যখন কোন একটা বিষয়ের জ্ঞান নিশ্চিত ভাবে তুমি জানো সেটাই হচ্ছে কি সিদ্ধি। তাহলে একটা প্রশ্ন উঠে আসবে কি, যে যখন আমরা আগেই জানি তাহলে আবার অনুমানটা কেন করতে যাব, তাই তো। তাহলে এখানে কিন্তু নব্য ন্যায় দর্শনের একটা নতুন চিন্তা ভাবনা কিন্তু করেন। তো প্রাচীন ন্যায়রা বলেন যে এখানে যদি সিদ্ধি থাকে, যখন কোনো বিষয়ের জ্ঞান তোমার আগে থেকে নিশ্চিত ভাবে জানা থাকে তো সেখানে তো কোনো অনুমানের প্রয়োজনই নেই, এটা কিন্তু প্রাচীন ন্যায়রা বলছেন, কারণ সেখানে নিশ্চিত ভাবে জেনেই গেছে, অনুমান কেনই বা করতে যাবে সেখানে। কিন্তু তো যেটা বলছিলাম, প্রাচীন কি বললো, প্রাচীন ন্যায়রা বললো যে যদি কোনো বিষয়ের জ্ঞান তোমার আগেই নিশ্চিত ভাবে জানা থাকে তো সেখানে কোনো অনুমানের দরকার নেই, কারণ সেখানে কোনো নতুন কিছু জানার দরকারই নেই তোমার। কিন্তু নব্য ন্যায়রা কি বললেন, যে জানা থাকলেও তোমার অনুমান করতেই হবে, সীসা ধরিতা, অনুমান করার ইচ্ছা সেখানে থাকতে হবে। কারণ সীসা ধরিতা মানে কি, যে ইচ্ছাকৃত ভাবে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে হবে, ইচ্ছাকৃত ভাবে যুক্তি দিয়ে সেখানে কিন্তু প্রতিষ্ঠা করতে হবে।
বোঝা যাচ্ছে কি বলছি? প্রাচীন ন্যায়ের সাথে নব্য ন্যায়ের কি কি এখানে পার্থক্য রয়েছে? প্রাচীন ন্যায়রা কি বললো, যে যখন কোনো বিষয়ের জ্ঞান নিশ্চিতভাবে জানা থাকে তখন কোনো অনুমানের প্রয়োজন নেই। কিন্তু নব্য ন্যায়রা কি বলছে, যে জানা থাকলেও কোনো বিষয় সম্পর্কে তোমার নিশ্চিতভাবে জ্ঞান জানা থাকলেও অনুমানের প্রয়োজন আছে। কারণ তোমাকে ইচ্ছাকৃতভাবে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে হবে সবকিছুকে, অন্যকে বোঝানোর জন্য। কেন? অন্যকে বোঝানোর জন্য। তুমি তো নিজে জানো, কিন্তু অন্যরা কিভাবে বুঝবে? শিক্ষক জানে যে ধোঁয়া থাকলে আগুন থাকে, কিন্তু ছাত্রকে বোঝাতে তিনি বললেন কি, যেখানে ধোঁয়া সেখানেই আগুন। রান্নাঘরে ধোঁয়া আছে বলে রান্নাঘরে আগুন রয়েছে। তাহলে শিক্ষকের কাছে আগুনের অস্তিত্বটা আগেই জানা রয়েছে, সিদ্ধিটা রয়েছে। সিদ্ধি মানে কি? যে জ্ঞানটা নিশ্চিতভাবে আগেই জানা রয়েছে সেটাকেই তো সিদ্ধি বলে। একটু আগে আমি লেখালাম এটা। কিন্তু তবুও তিনি কিন্তু অনুমান করছেন। কেন? ছাত্র তো জানে না, ছাত্রকে তো জানাতে হবে সেটা। তো ছাত্রকে জানানোর জন্য কিন্তু সেখানে শিক্ষা ভরিসা অনুমান করার ইচ্ছাও কিন্তু দরকার। এটা কিন্তু নব্য ন্যায়রা বলছেন। তাহলে যখন আমরা কোনো সত্যকে জানি সেটাকে কিন্তু আবার যুক্তির মাধ্যম দিয়ে প্রতিষ্ঠা করতে হবে। কি বলছি বোঝা যাচ্ছে? তাহলে শিক্ষা ধরিতা মানে অনুমান করার ইচ্ছা। কি বললাম? তাহলে শিক্ষা ধরিতা মানে কি? অনুমান করার ইচ্ছা। এটাও কিন্তু তোমার থাকতে হবে। কারণ শিক্ষক তো, আমরা তো জানি, শিক্ষক জানে, কিন্তু ছাত্রকে যুক্তি দিয়ে বোঝানোর জন্য তো অনুমানটা। তো শুধু নয়, শিক্ষা ধরিতাও থাকতে হবে। তাহলে সিদ্ধি কি? যে সাধ্য আগে থেকেই তোমার নিশ্চিতভাবে জানা রয়েছে। আমরা জানি যে রান্নাঘরে আগুন রয়েছে। ওকে, সিদ্ধি হচ্ছে কি? নিশ্চিত জ্ঞান। খাতায় লিখবে, সিদ্ধি হচ্ছে নিশ্চিত জ্ঞান। এটা কিন্তু অনুমানের প্রতিবন্ধক। কারণ যখন কোনো বিষয় আগে তোমার নিশ্চিতভাবে জানা থাকে তখন অনুমান করার প্রয়োজন হয় না। সেই জন্য সিদ্ধি কি? অনুমানের প্রতিবন্ধক। কারণ সন্দেহের অভাব থাকলেই তো অনুমান হয়। সেই জন্য সিদ্ধিকে কিন্তু অনুমানের প্রতিবন্ধক বলা হচ্ছে। আর ফিসাধরিতা মানে কি? অনুমান করার ইচ্ছা। এটা কিন্তু অনুমানের উত্তেজক, স্টিমুলাস বলা হয়। অনুমান করার ইচ্ছাকে বলা হয় কি? ফিসাধরিতা। তো নব্য ন্যায় দর্শনে কিন্তু বলা হয়েছে। হ্যাঁ বলো। হ্যাঁ কি বলছো? একবার বলো, শুনতে পারলাম না। হ্যাঁ সিদ্ধি। সিদ্ধিটা কি? সিদ্ধি হচ্ছে কিন্তু নিশ্চিত জ্ঞান। দেখো, সিদ্ধি হলো নিশ্চিত জ্ঞান, অনুমানের প্রতিবন্ধক। কারণ অনুমান কি? আগে এইটুকু দেখো, তারপর বলে দিচ্ছি। সিদ্ধি হলো নিশ্চিত জ্ঞান, অনুমানের প্রতিবন্ধক। কারণ অনুমানের প্রতিবন্ধক কেন বলা হলো? কারণ যখন কোনো বিষয় আগেই তোমার নিশ্চিতভাবে জানা থাকে সেটাকেই সিদ্ধি বলা হয়। এবং প্রতিবন্ধক কেন বলা হচ্ছে? যদি তোমার কোনো বিষয় সম্পর্কে, কোনো জ্ঞান সম্পর্কে নিশ্চিতভাবে জানা থাকে তখন নতুন করে অনুমান করার কোনো প্রয়োজন থাকে না। এই জন্য সিদ্ধিকে বলা হচ্ছে কি? অনুমানের প্রতিবন্ধক। কারণ সন্দেহের অভাব থাকলেই তো অনুমানের কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। এই জন্য অনুমানের প্রতিবন্ধক বলা হচ্ছে। আর শিক্ষা মানে কি? অনুমান করার ইচ্ছা।
সীসা ধরিসা মানে হচ্ছে অনুমান করার ইচ্ছা, এটা হচ্ছে কি অনুমানের উত্তেজক, অনুমানজক। সীসা ধরিসা মানে অনুমানের উত্তেজক, অনুমান করার ইচ্ছা। তো নব্যনায় দর্শনে বলা হলো কি সিদ্ধি থাকুক আর না থাকুক, থাকলেও হবে না থাকলেও হবে, যদি অনুমান করার ইচ্ছা থাকে, সীসা ধরিসা থাকে, তাহলেই অনুমান সম্ভব। হ্যাঁ, তো নব্যনায় কি বললেন, নব্যনায়রা বললেন যে সিদ্ধি থাকুক বা না থাকুক, কারণ সিদ্ধি মানে তোমরা আগেই জানো যে নিশ্চিত জ্ঞান, সিদ্ধি থাকুক আর না থাকুক, যদি শিক্ষা ধরিসা অনুমান করার ইচ্ছা থাকে তোমার, তাহলে অনুমান করতেই পারবে, শিক্ষা ধরিসার কিন্তু প্রয়োজন। তো এই ক্ষেত্রে চারটে সম্ভাব্য অবস্থার কথা কিন্তু নব্যনায় বলা হলো। ফার্স্ট ফার্স্ট ফার্স্টটা লিখবে সিদ্ধি আছে প্লাস শিক্ষা ধরিসা আছে, এটা লিখবে, ইংলিশেরটাই লেখো তাহলে বেশি ভালো হবে। একদম, এটা লেখো কেসেস, কেসেস দিয়ে খাতায় নোট করবে সিদ্ধি প্রেজেন্ট প্লাস ডিজায়ার প্রেজেন্ট, ইনফারেন্স পসিবল। সিদ্ধি আছে প্লাস সীসা ধরিসা আছে, অনুমান সম্ভব। আগে খাতায় লেখো তারপর আমি বোঝাবো। সিদ্ধি আছে প্লাস সীসা ধরিসা আছে, অনুমান সম্ভব, অনুমান সম্ভব ইকুয়াল টু দিয়ে লিখবে। লেখা হয়েছে সবার? সিদ্ধি আছে প্লাস সীসা আছে, অনুমান করা সম্ভব। ফার্স্ট কেস, তোমাদের কিন্তু কোশ্চেন দেয় এগুলো থেকে। সিদ্ধি আছে মানে কি, যেটা আমি প্রমাণ করতে চাই সেটা আমি নিশ্চিতভাবে জানি। সিদ্ধি মানে কি নিশ্চিতভাবে আমি জানি, আমি জানি যে রান্নাঘরে আগুনটা রয়েছে। আর সীসা ধরিসা মানে কি, যে অনুমান করার ইচ্ছাটাও রয়েছে, সীসা ধরিসা আছে এবং সিদ্ধিটাও প্রেজেন্ট রয়েছে। তাহলে আমরা এখানে কিন্তু কি করি, এখানে কিন্তু যখন আমি আগেই জেনেছি তখন আমার অনুমান কেন, প্রাচীন ন্যায়রা কি বলছে এখানে, যে অনুমানের কোনো দরকার নেই, প্রাচীন ন্যায় অনুমানের কোনো দরকার নেই এখানে, কিন্তু নব্য ন্যায়রা বলছে যে অনুমান এখানে কিন্তু হবে, অনুমান সম্ভব, জানা থাকলেও অনুমানটা সম্ভব। কেন অনুমান সম্ভব, কারণ এখানে সীসা ধরিসা রয়েছে, অনুমান করার ইচ্ছা রয়েছে। তাহলে ইচ্ছা, ইচ্ছা থাকলে সিদ্ধি, সিদ্ধি থাকলে অনুমান কিন্তু সবসময় সম্ভব হয়। ওকে, কারণ এখানে অনুমানটা কেন সম্ভব হচ্ছে, কারণ এখানে অনুমান কিন্তু নতুন কোনো জ্ঞান অর্জনের জন্য নয়, বরং অন্যকে বোঝানোর জন্য। যেখানে ধোঁয়া সেখানে আগুন, রান্নাঘরে ধোঁয়া আছে, রান্নাঘরে আগুন রয়েছে, ওখানে আমি বলছি আমি জানি এটা হয়, কিন্তু তোমরা জানো না, তোমাদেরকে আমি জানাচ্ছি যেরকম হয়, সেই জন্য এখানে সিদ্ধি আছে এবং অনুমান করার ইচ্ছাও রয়েছে। তাহলে কোন সত্যকে শুধু জানাটা যথেষ্ট নয়, সেটাকে তোমাকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে হবে, শুধুমাত্র জানলে হবে না। সিদ্ধি শুধু প্রেজেন্ট, শুধুমাত্র যদি এখানে সিদ্ধি প্রেজেন্ট থাকতো হতো না, মানে সীসা ধরিসাও তো প্রেজেন্ট রয়েছে, অনুমান করার ইচ্ছা রয়েছে। তুমি জানো পাহাড়ে আগুন রয়েছে, তুমি কিন্তু এটা আবার অন্যকেও তোমাকে বোঝাতে হবে যে সত্যি পাহাড়ে আগুন রয়েছে। তাহলে এখানে কিন্তু এই জন্যই ইনফারেন্সটা পসিবল হচ্ছে, অনুমানটা সম্ভব হয়েছে, সিদ্ধি আছে, জানা আছে, শিক্ষা ধরিসা আছে, এখানে ইচ্ছাটা রয়েছে, তোমার ডিজায়ার রয়েছে, তাহলে অনুমান
অবশ্যই দরকার, একদম ডিজায়ারটা কিন্তু থাকতেই হবে। তো সীসা ধরিত্রা এখানে আছে, সেই জন্যই ইনফারেন্স পসিবল। ক্লিয়ার? ফার্স্ট কেস ক্লিয়ার হয়েছে, যে ফার্স্ট কেসটা ছিল এটা ক্লিয়ার। সিদ্ধি আছে, সীসা ধরিত্রা আছে, অনুমান সন্দেহ। ওকে, এরপর দেখো সিদ্ধি আছে, সীসা ধরিত্রা নেই, নো ডিজায়ার, ইনফারেন্স নট পসিবল। দেখো ইনফারেন্স নট পসিবল, সিদ্ধি আছে, সীসা ধরিত্রা নেই। সিদ্ধি তো আছে কিন্তু সীসা ধরিত্রা নেই, অনুমান সম্ভব নয়। তাহলে সিদ্ধি প্রেজেন্ট মানে কি, আমি যেটা প্রমাণ করতে যাই সেটা কিন্তু নিশ্চিতভাবে আমি জানি, কোনো সংশয় নেই এখানে। তুমি নিশ্চিতভাবে জানো কি সিদ্ধি আছে, রান্নাঘরে আগুন রয়েছে, কিন্তু কি নো ডিজায়ার, সীসা ধরিত্রা নেই, অনুমান করার কোনো ইচ্ছা নেই, অনুমান করার কোনো ইচ্ছা নেই, তুমি কাউকে বোঝাতেও চাও না, যুক্তি দিতেও চাও না। তাহলে এখানে তো হ্যাঁ বলো। নব্য ন্যায়রা কিন্তু কখনোই মানে এটা কখনোই স্বীকার করবে না যে অনুমান এখানে নট পসিবল, কখনোই পসিবল না এখানে অনুমান, নো ডিজায়ার। তো শিক্ষা ধরিত্রাই তো নেই এখানে, কেন অনুমান সম্ভব নয়? কারণ নব্য ন্যায় অনুযায়ী অনুমান হওয়ার জন্য অন্তত একটা কি দরকার, সীসা ধরিত্রা দরকার। তো ইচ্ছা তো থাকতে হবে তোমাকে অনুমান করার, এখানে তো ইচ্ছাটাই নেই অনুমান করার, অনুমানের জন্য প্রয়োজনীয় কোনো প্রেরণাই নেই এখানে, কিছু জানারই দরকার নেই, কোনো কিছু প্রমাণ করার ইচ্ছা নেই, সেই জন্য কিন্তু এখানে কি হচ্ছে, ইনফারেন্স নট পসিবল। আমি কি বলেছিলাম যে অনুমান শুধুমাত্র জ্ঞান থাকার উপর নির্ভর করে না, বরং কিসের উপর নির্ভর করে, মানসিক প্রেরণা, ইন্টেনশনের উপরও নির্ভর করে। জ্ঞান আছে কোনো উদ্দেশ্য নেই, তাহলে এখানে কিন্তু রিজনিং প্রসেসটাই সক্রিয় হচ্ছে না। তোমার তো অনুমান করার ইচ্ছা নেই, তো যেখানে এটাই একমাত্র কিন্তু কন্ডিশন, যেখানে সীসা ধরিত্রা নেই সেখানে কখনোই অনুমান হতে পারে না, এটাই একমাত্র কন্ডিশন, এখানে একমাত্র কিন্তু ইনফারেন্স ইজ নট পসিবল। বোঝা গেছে? যেখানে অনুমান করার ইচ্ছা নেই সেখানে কিন্তু কখনোই ইনফারেন্স পসিবল হতে পারে না। লেখা গেছে খাতায়? এরপর এরপরের কন্ডিশন কি, নো সিদ্ধি, নো সিদ্ধি প্লাস ডিজায়ার প্রেজেন্ট, সিদ্ধিটা নেই এখানে, আবার বলছে সিদ্ধি নেই প্লাস সীসা ধরিত্রা আছে, ইনফারেন্স পসিবল। তো ডিজায়ারটা তো প্রেজেন্টই রয়েছে, আমি তো দেখবোই না সিদ্ধি আছে কি নেই, আরো একটা কন্ডিশন বলেই দিয়েছিলাম আমি, সিদ্ধি আছে কি নেই আমার দেখার কোনো কিছু কারণই রিজনই নেই, শুধু আমাকে কি দেখতে হবে, সীসা ধরিত্রাটা আছে কি নেই। তো দেখো এখানে সিদ্ধি নেই প্লাস সীসা ধরিত্রা আছে, তো এখানে ইনফারেন্স পসিবল, অর্থাৎ সাধ্য সম্পর্কে নিশ্চিত জ্ঞান নেই। এখানে সিদ্ধি নেই মানে কি, সাধ্য সম্পর্কে কোনো নিশ্চিত জ্ঞান নেই, সন্দেহ আছে, তুমি জানো না যে পাহাড়ে আগুন আছে কিনা। এন্ড সীসা ধরিত্রা আছে এখানে, ডিজায়ার প্রেজেন্ট, ডিজায়ার প্রেজেন্ট মানে কি, সীসা ধরিত্রা আছে, অনুমান করার ইচ্ছা আছে, তুমি জানতে বা প্রমাণ করতে চাও সেটাকে। তাহলে এখানে কিন্তু দুটো শক্তিশালী জিনিসই একসাথে কাজ করছে, কি দুটো, সেই একটা হচ্ছে কি সংশয়, জানি না, নো সিদ্ধি মানে জানি না, তাই জানার এখানে প্রয়োজন রয়েছে, আরেকটা কি ডিজায়ার, ইচ্ছা, জানতে চাই যে কি আছে। তাহলে এই মিলেই তো হয়ে যাবে, অনুমান করবো আমি তো জানতে চাই ব্যাপারটা যে কি আছে সেখানে, সেই জন্যই কিন্তু আমি এখানে অনুমানটা করব, কারণ এখানে আমার নো সিদ্ধি, অজ্ঞতা রয়েছে, এবং
ডিজায়ার প্রেজেন্ট, মানে কি জানার ইচ্ছাটা রয়েছে, এখানে দুটোই কিন্তু উপস্থিত রয়েছে, ফলে অনুমানটা কিন্তু স্বাভাবিকভাবে ঘটবে। তুমি দেখলে কি পাহাড়ে ধোঁয়া আছে, তুমি জানো কি যেখানে ধোঁয়া সেখানে আগুন, তুমি সিদ্ধান্ত নিলে কি পাহাড়ে আগুন রয়েছে। তাহলে আগে জানার ছিল না, সিদ্ধিটা নেই, জানার ইচ্ছাটা ছিল, দিশা আছে, সেই জন্যই ইনফারেন্সটা কিন্তু পসিবল হলো, অনুমানটা সম্ভব হলো। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে যেখানে সাধ্য সম্পর্কে সংশয় আছে এবং শিক্ষা পরীক্ষাটা উপস্থিত রয়েছে, সেখানেই কিন্তু অনুমানটা সংগঠিত হচ্ছে এই জন্য। ওকে, এই জন্য ইনফারেন্স ইজ পসিবল। দেন এখানে দেখো 4 কেসেস, 4 নম্বর কেসে কি বলছে, এখানে বলছে দেখো সিদ্ধি নেই, নো সিদ্ধি অ্যান্ড নো ডিজায়ার, এখানে আবার শিক্ষা পরীক্ষাও নেই, সিদ্ধিও নেই, তাও ইনফারেন্সটা পসিবল। কেন? এবার আসবো একটা ভালো জায়গা, ইনফারেন্স কিন্তু তাও পসিবল বলছে, অনুমানটা তাও সম্ভব, সিদ্ধি নেই, ভালো করে বোঝো, নোটস করো এগুলো। সিদ্ধি নেই মানে কি, সাধ্যের নিশ্চিত জ্ঞান নেই, পর্বতে আছে নাকি আমি জানি না, সাধ্যের নিশ্চিত জ্ঞান নেই, আমরা জানি না যে পর্বতে বন্যী আছে কিনা, নো সিদ্ধি, এখানে সন্দেহ আছে, নো সিদ্ধি মানেই তো সন্দেহ থাকবে, নিশ্চিত জ্ঞানটাই তো নেই সেখানে, প্লাস নো ডিজায়ার, সীসা ধরিসা নেই, মানে কি অনুমান করার ইচ্ছা নেই, নো ডিজায়ার মানে কি অনুমান করার ইচ্ছা নেই, সীসা ধরিসা নেই, অনুমান করার ইচ্ছা নেই, অর্থাৎ আমাদের মধ্যে কোনো জিজ্ঞাসা নেই, আগ্রহ নেই, উদ্দেশ্য নেই যে আমরা কোন বিষয় সম্পর্কে অনুমান করব, কোন রকম কোনো জিজ্ঞাসা নেই, উদ্দেশ্যও নেই, নো ডিজায়ার, কোনো ইচ্ছা নেই, তাহলে এখানে প্রশ্ন কি হয় যে না জানি, না জানারও ইচ্ছা নেই, সন্দেহ আছে, নো সিদ্ধি এবং জানারও ইচ্ছা নেই, তবুও কিভাবে অনুমানটা হচ্ছে, তো নব্য ন্যায় মতে এখানে কিন্তু সম্ভব কি, এইটা কিন্তু বাস্তবে অ্যাকচুয়াল নয়, বরং এখানে কিন্তু লজিক্যাল পসিবিলিটি, এই যুক্তি দিয়ে কিন্তু লজিক্যাল পসিবিলিটি অর্থে কিন্তু ব্যবহৃত, এই অবস্থায় কিন্তু আমরা বাস্তবে অনুমান করব না, কিন্তু অনুমান করার সব রকম কন্ডিশন এখানে কিন্তু উপস্থিত রয়েছে, তাই কিন্তু এখানে অনুমান সম্ভব বলা হচ্ছে। তাহলে অনুমানের জন্য কি কি দরকার, প্রথমেই যা বুঝবো আমি, অনুমান করার জন্য কি কি দরকার, আগে পক্ষ সাধ্য হেতু আগে নির্ণয় করতে হবে, তাহলে ব্যক্তিজ্ঞান কি করে হবে, যেখানে হেতু আছে সেখানেই সাধ্য আছে, এই সর্বজনীন সম্পর্ক থাকতে হবে, ব্যক্তিজ্ঞান না থাকলে তো হবেই না, ব্যক্তিজ্ঞান তো থাকতেই হবে অনুমান করার জন্য, তাহলে এই সবকিছু যদি উপস্থিত থাকে তাহলে কিন্তু অনুমান করার সম্ভাবনাটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ওকে, যেমন ধরো তুমি দূরে একটা পর্বত দেখছো, সেখানে ধোঁয়া আছে, কিন্তু তুমি বিষয়টা নিয়ে ভাবছো না, তোমার আগ্রহ নেই, ধোঁয়া আছে কি নেই তোমার কোনো আগ্রহ নেই সেখানে, তাহলে এখানে তুমি নিশ্চিত নও, সিদ্ধিটা নেই, তুমি অনুমান করতে চাইছো না, দিশা ধরিসাও নেই, কিন্তু ধোঁয়া আছে, ভালো করে বোঝো, তুমি নিশ্চিত নও, তুমি দূরে একটা পর্বত দেখেছো, ভালো করে বোঝো, তুমি দূরে একটা পর্বত দেখেছো, সেখানে ধোঁয়া আছে, কিন্তু তুমি বিষয়টাকে নিয়ে ধোঁয়া আছে কি না আছে তুমি এই বিষয়টাকে নিয়ে ভাবছো না, তোমার কোনো এই বিষয়ে আগ্রহ নেই, নো ডিজায়ার, এখানে তুমি নিশ্চিত নও, সিদ্ধি নেই, তুমি অনুমান করতেও ইচ্ছো না, সীসা ধরিসাও নেই, নো ডিজায়ার, কিন্তু
ধোঁয়াটা তো আছে, হেতু আছে। ধোঁয়া এবং আগুনের ব্যাপ্তি সম্পর্ক তুমি আগে থেকেই জানো, যে ধোঁয়া থাকলেই কি থাকে, আগুন থাকে। এই ব্যাপ্তি সম্পর্কটা তুমি আগে থেকেই জানো। সুতরাং এখানে দেখো, সব যুক্তিগত লজিক্যাল পসিবিলিটি গুলো কিন্তু এখানে রয়েছে। তুমি আগেই জানো যে ধোঁয়া থাকতেই আগুন থাকছে। সেই জন্যই এখানে কি বলা হচ্ছে, ইনফারেন্স পসিবল। কারণ অনুমান কি বলেছিলাম, একটা মানসিক প্রক্রিয়া। এটা ঘটার জন্য কি লাগে, জ্ঞান লাগে, নলেজ লাগে এবং মানসিক ক্রিয়া লাগে। এখানে যেহেতু সব রকম যুক্তিগত শর্ত রয়েছে, ধোঁয়া তো রয়েছে, ধোঁয়া দেখে কিন্তু আমি আগুনের অস্তিত্বটা অনুমান করতে পারি। সেই জন্যই এখানে অনুমান করার সম্ভাবনাগুলো রয়েছে, লজিক্যাল পসিবিলিটি রয়েছে। সেই জন্য ইনফারেন্স পসিবল। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, একদম একদম। এটা কিন্তু লজিক্যাল পসিবিলিটি রয়েছে, কারণ তোমার মধ্যে তো ব্যক্তি সম্পর্ক ছিল। কারণ ধোঁয়া দেখেই যে বন্যির একটা ধূম থাকলেই বন্যি থাকবে, যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বন্যি। তো এই লজিক্যাল পসিবিলিটি গুলো তো তোমার মধ্যে ছিল, সেটার জন্যই কিন্তু অনুমানটা এখানে সম্ভব হলো। তো অনুমানটা একটা মানসিক প্রক্রিয়া। তো এটা ঘটার জন্য জ্ঞান এবং মানসিক এফর্ট, মেন্টাল এফর্ট গুলো কিন্তু তোমার মধ্যে ছিল। সেই জন্যই কিন্তু এখানে ইনফারেন্স পসিবল হলো। ওকে, এই তিনটে কন্ডিশনেই কিন্তু সবসময় পসিবল হয়। তোমাদের কোশ্চেন আসে যে কোন কোন কন্ডিশনে পসিবল হয়, ঠিক আছে? বেঙ্গলিটা এবং ইংলিশে দুটোই জানবে। আছে, এবং এই ডিজায়ার মানে কি, শিখা দরিষা। ডিজায়ার প্রেজেন্ট মানে কি, শিখা দরিষা। আর সিদ্ধি প্রেজেন্ট মানে তো সিদ্ধি। ওকে, ক্লিয়ার হয়ে প্রসেস গুলো? হ্যাঁ একদম, যেখানে নো ডিজায়ার এন্ড সিদ্ধি প্রেজেন্ট থাকবে, শুধুমাত্র এই টু, এই নাম্বার কিন্তু শুধুমাত্র ইনফারেন্স নট পসিবল। যেখানে কোনো ইচ্ছা নেই, শিখা দরিষা নেই এবং সিদ্ধি আছে, সেখানেই শুধুমাত্র শুধুমাত্র ইনফারেন্স নট পসিবল হবে। ওকে, এরপরে আমি চলে আসবো তোমাদের ভাষে। ভালো করে বুঝবে, আজকের ক্লাসটা সত্যি মানে খুবই ইম্পর্টেন্ট ক্লাস। সব জায়গাগুলো তুমি কোশ্চেন দেয় তোমাদের। There are 5 characteristics of the middle term. তো আগে আমরা বুঝবো যে হেত্তাভাস কি। হেত্তাভাস মানে কি, যে দুষ্ট হেতু, যাকে প্রকৃতপক্ষে তোমার হেতু বলে মনে হচ্ছে, একদমই লাগছে হেতুর মতো, কিন্তু সেটা হেতু নয়। যা সাধ্যের সঙ্গে, লিখবে খাতায়, যা সাধ্যের সঙ্গে নিয়ত অব্যভিচারী সম্বন্ধে যুক্ত। হেতু বলে দেখাচ্ছে কিন্তু আসলে সেটা হেতু নয়, সেটাকেই কিন্তু বেসিক্যালি কি বলা হয়, হেত্তাভাস। তো নব্য ন্যায়রা কিন্তু হেত্তাভাসের একটা লক্ষণের কথা বলেছিলেন। লক্ষণটা খাতায় লিখে নেবে। হেতু আভাসা ইতি হেত্তাভাসা। নব্য ন্যায়রা হেত্তাভাসের একটা লক্ষণের কথা বলেছিলেন, হেতু আভাসা ইতি হেত্তাভাসা। হেতু আভাসা ইতি হেত্তাভাসা। দোষযুক্ত হেতুই হলো হেত্তাভাসের মূল কারণ। দোষযুক্ত হেতুই হলো হেত্তাভাসের মূল কারণ। তো সৎ হেতু হতে গেলে, প্রথমেই আমি চলে আসবো, সৎ হেতু হতে গেলে কিন্তু, সৎ হেতুর লক্ষণ দিতে গিয়ে কিন্তু এই 5 ক্যারেক্টারিস্টিক দ্য মিডিল টার্ম, মিডিল টার্মের কিন্তু 5টা ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলা হয়েছে। সেগুলো কি কি? পক্ষ সত্য,
ফার্স্ট, পক্ষ সত্য, সপক্ষ সত্য, বিপক্ষ সত্য, অবাধি তত্ত্ব অ্যান্ড অসৎ প্রতিপক্ষ। তো নৈয়ায়িকগণ কিন্তু সৎ হেতুর 5টা ধর্ম বা লক্ষণের উল্লেখ করেছেন। এই 5টা ধর্ম থাকলে কিন্তু হেতুটা কি হবে? সৎ হবে। এবং এই 5টা লক্ষণের মধ্যে যদি একটা লক্ষণ না থাকে সেটা কিন্তু অসৎ হয়ে যাবে। ফার্স্ট, খাতায় হেডিং করবে পক্ষ সত্য কি, কারণ মানে তোমাদের পড়তে গেলে কিন্তু এগুলো বুঝতে হবে তোমাকে। পক্ষ সত্য কি? খাতায় লিখবে পক্ষ সত্য কি। পক্ষ সত্য বলতে কি বোঝায়? যে হেতুকে সব সময় হচ্ছে পক্ষেই থাকতে হবে, অন্য জায়গায় থাকলে হবে না। হেতুকে সব সময় পক্ষেই থাকতে হবে। মিডিল টার্ম মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য মাইনর টার্ম। তাহলে যে স্থানে অনুমিতিটা হচ্ছে, যে স্থানে আমি অনুমিতিটা করছি সেটাকে বলা হয় কি? পক্ষ। মানে পর্বতে আমি করছি, তাহলে পর্বতটা কি? পক্ষ। যে অধিকরণের সাধ্য আছে কি নেই, একটা অধিকরণ রয়েছে সেখানে সাধ্য আছে কি নেই এই বলে আমি সন্দেহ করছি যে আদেও কি সাধ্যটা আছে কি নেই, পর্বতে বহ্নিটা আছে কি নেই, এই হিসাবে যখন আমি সন্দেহ করছি সেটাকেই কিন্তু বলা হয় পক্ষ। এইগুলো লেখা গেছে। হ্যাঁ, বললাম যে যে অধিকরণের সাধ্যটা আছে কি নেই, যেমন আমি ধরো বলছি যে পর্বতে বহ্নি আছে কি নেই, সাধ্য কি? বহ্নি। তাহলে বহ্নি আছে কি নেই এই হিসেবে যখন আমি সন্দেহ করছি সেটাকেই কিন্তু বলা হয় পক্ষ। যে অধিকরণের সাধ্য আছে কি নেই বলে আমি সন্দেহ করি তাকেই কিন্তু বলা হয় পক্ষ। এবার একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাবো। তো ধরো আমি বলছি পর্বতটা বহ্নিমান, যেহেতু পর্বতটা ধূমবান, তো এখানে আমাকে বলবে যে পর্বতটা কি? পক্ষ, সাধ্য নাকি হেতু? পর্বতটা হলো পক্ষ এবং সাধ্য হচ্ছে কি এখানে? বহ্নি। তাহলে এই সাধ্য বহ্নি আছে কি নেই, তাহলে পক্ষের লক্ষণে বলা হচ্ছে যে অধিকরণের সাধ্য আছে কি নেই বলে সন্দেহ করা হয়। তাহলে এখানে কিন্তু হেতুকে প্রয়োগ করছি আমরা সাধ্যটাকে সাধন করার জন্য, তাই তো? সাধ্য বা বহ্নি এখানে আছে কি নেই, পর্বতে আছে কি নেই তা নিয়ে কিন্তু সন্দেহ হওয়ার পর আমার কাজ হবে কি? সেই সাধ্যটাকে সাধন করা। তাহলে হেতুর কাজ কি? হেতুর কাজ হলো কি? সাধ্যটাকে সাধন করা। এবং পক্ষের লক্ষণ কি? যে অধিকরণের সাধ্যটা আছে কি নেই বলে আমার সন্দেহটা হচ্ছে তাকেই বলা হয় কি? পক্ষ। তাহলে পক্ষে হেতুটা থাকতেই হবে, সেইটাকে কিন্তু বলা হয় সত্য। তাহলে আমি কি সম্বন্ধে সন্দেহ করছি? বহ্নি সম্পর্কে পাহাড়ে অনুমান করছি কি? যে বহ্নিটা আছে কি নেই। তাহলে যে স্থানে অনুমানটা সম্পূর্ণ হচ্ছে তাকে বলা হয় কি? পক্ষ। আর পক্ষ সত্য বলতে হলো যে হেতুকে পক্ষেই থাকতে হবে, এটাকে কিন্তু বলা হয় পক্ষ সত্য। The middle term must be present in the minor term.
হেতুকে সবসময় পক্ষে থাকতে হবে, এটা হচ্ছে কি পক্ষ সত্য। দেন সেকেন্ড, স্বপক্ষ সত্য। স্বপক্ষ সত্য লিখবে, স্বপক্ষ সত্য কি? তো আমি দেখলাম যথার্থ একটা অনুমিতির ক্ষেত্রে যেমন পক্ষ, এই পক্ষ থাকতে হবে, তেমনি হেতুকে কিন্তু স্বপক্ষেও থাকতে হবে। তাহলে পক্ষ সত্যের প্রাইম ক্যারেক্টারিস্টিক্স আমি কি বললাম? যেখানে সাধ্যটা নিশ্চিতভাবে থাকতে পারে, সাধ্যটা নিশ্চিতভাবে থাকতে পারে, আবার সাধ্যটা নিশ্চিতভাবে নাও থাকতে পারে, এটা কিন্তু পক্ষ সত্যের কথা আমি বললাম। এবং স্বপক্ষ সত্যের প্রাইম ক্যারেক্টারিস্টিক কি হবে? এখানে কিন্তু পক্ষের সাধ্যটা নিশ্চিতভাবেই রয়েছে। যেমন ধরো আমি বললাম মহানস, ওকে, মহানস পাঠশালা, এই দুটো জায়গায় কি দেখি আমি সবসময়? মহানস এবং পাঠশালায় হেতু এবং সাধ্য, ধূম এবং বহ্নি, হেতু এবং সাধ্য, ধূম এবং বহ্নি, এই দুটোকে কিন্তু সবসময় আমি কি দেখেছি? মহানস এবং পাঠশালায় একসাথে থাকতে দেখেছি। সাধ্যটা কিন্তু সবসময় নিশ্চিতভাবে সেখানে থাকে। তাহলে যথার্থ অনুমিতির ক্ষেত্রে হেতু এমন, সেটা পক্ষ থাকবে, যে পক্ষের সাধ্যটাকে নিশ্চিত থাকতেই হবে, তাকেই বলা হয় কি? স্বপক্ষ সত্য। হ্যাঁ, বলে দিচ্ছি, লিখে নাও। দেখো, মহানস এবং পাঠশালা, এই মহানস পাঠশালায় আমি কি দেখি সবসময়? যে হেতু, বহ্নি এবং ধূম, হেতু এবং সাধ্য, ধূম এবং বহ্নিকে একসাথে থাকতে দেখেছি সব সময় মহানস এবং পাঠশালায়। তো এখানে কি হয়েছে? সাধ্যটা কিন্তু নিশ্চিতভাবে সেখানে রয়েছে, মহানস পাঠশালায় কিন্তু সাধ্য, এই বহ্নি কিন্তু নিশ্চিতভাবে সেখানে রয়েছে। তাহলে যথার্থ অনুমিতির ক্ষেত্রে হেতু এমন, মানে হেতু এমন পক্ষে থাকবে যে পক্ষে সব সময় সাধ্য নিশ্চিত ভাবে থাকে, তাকেই বলা হয় কি? স্বপক্ষ সত্য। যেখানে সাধ্যের নিশ্চয়তা থাকে, সব সময় থাকবে, তাহলে স্বপক্ষে কিন্তু সাধ্যের কখনো সংশয় থাকে না। সেখানে কখনোই এরকম হবে না যে সাধ্য নেই, বহ্নি নেই, সব সময় বহ্নি থাকবে। যেমন ধূমকে, ধূম তো হেতু, এই ধূম যেখানে থাকবে সেখানেই বহ্নি থাকবে, এরকম অনুমান করা হয়। তাহলে পাঁচখানা মহানস, এটা কিন্তু স্বপক্ষ দৃষ্টান্ত, যেখানেই আমরা কিন্তু ধূমকে দেখছি সেখানেই বহ্নি রয়েছে, এটাই হচ্ছে কি স্বপক্ষ দৃষ্টান্ত। হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ, যেগুলো বলছি লিখে নাও, আরে বুঝছি না এগুলো, আমি যে জিনিসগুলো বলছি ওইভাবে করলে হবে না, লিখে নিতে হবে যা যা বলছি, ঠিক আছে? নাহলে আমি এগোতে পারবো না। হুম, লেখো। যেটা বলছিলাম পক্ষ সত্য কি, ভালো করে বলছো, পক্ষ সত্য কি? পক্ষ সত্যের প্রাইম ক্যারেক্টারিস্টিক কি? যেখানে সাধ্যটা নিশ্চিতভাবে থাকতে পারে, সাধ্যটা নিশ্চিতভাবে থাকতেও পারে, আবার সাধ্যটা নিশ্চিতভাবে সেখানে নাও থাকতে পারে, থাকতেও পারে আবার নাও থাকতে পারে। সাধ্য কি? বহ্নি, তাহলে বহ্নিটা সেখানে থাকতেও পারে, বহ্নিটা নাও থাকতে পারে। আর স্বপক্ষ সত্যে আমি কি বললাম? যে সেখানে সাধ্যটাকে থাকতেই হবে, বহ্নিটাকে থাকতেই হবে। আর পক্ষ সত্ত্বে আমি কি বললাম? যে সাধ্য বহ্নিটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে সেখানে, সেটাই হচ্ছে কিন্তু পক্ষ সত্য। বোঝা যাচ্ছে? এটাই কিন্তু ডিফারেন্স। ওকে, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বলো।
সাধ্য সেখানে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, বন্যি সেখানে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ওকে, এটাই কিন্তু একদম একদম ঠিক বলেছো। তো পক্ষ সত্য কি, যে সাধ্য সেখানে নিশ্চিত ভাবে আছে কি নেই সেটা কখনোই বলা যাবে না, এটাই হচ্ছে কি পক্ষ সত্য। সপক্ষ সত্য কি, যেখানে সাধ্যটা নিশ্চিত ভাবে রয়েছে, বন্যিটা সেখানে থাকবেই, সাধ্যটা নিশ্চিত ভাবে রয়েছে, সেটাকেই বলা হচ্ছে কি সপক্ষ সত্য। যে পক্ষে সাধ্য নিশ্চিত ভাবে থাকে তাকে বলা হয় সপক্ষ সত্য। আর বিপক্ষ সত্য কি, যেখানে সাধ্য নিশ্চিত ভাবে নেই তাকেই বলা হয় কিন্তু বিপক্ষ সত্য। তাহলে যে অধিকরণের বিপক্ষ সত্য বলে হেডিং করবে, যে অধিকরণের পক্ষ হচ্ছে যেখানে নেই, নিশ্চিত ভাবে নেই। বিপক্ষ পদে কি হয়, যেখানে সাধ্য নিশ্চিত ভাবে নেই, সাধ্যের অভাব থাকে, সাধ্যটা নেই সেখানে, সেটাই হচ্ছে কিন্তু বিপক্ষ সত্য। ওকে, যেমন ধরো হ্রদ, আমি বললাম কোন হ্রদ বা জলাশয়, এই হ্রদ বা জলাশয় তুমি কি বন্যি দেখতে পারো? বলো, হ্রদ বা জলাশয় তুমি কি বন্যি দেখতে পারবে? তাহলে এটা কি হয়, এটা কি হয়ে যাবে? বিপক্ষ সত্য। এটা কিন্তু সেই জন্যই বিপক্ষ সত্য হয়ে যাবে। বলো এবার তিন ক্লিয়ার হয়েছে, পক্ষ সত্য, সপক্ষ সত্য এবং বিপক্ষ সত্য, এই তিনটে জায়গা ক্লিয়ার। তো সবাই বলো ক্লিয়ার হয়েছে নাকি? ওকে, এরপরে চলে আসবো অবাধিত। অবাধ, খাতায় লেখো আগে, অবাধি তত্ত্ব। তো it must be, আগে ইংলিশে লিখতে পারো এটা, it must be non incompatible with the minor term. It must not prevent the coolness of fire. আমরা একটা বাধিত হেক্সাভাস দেখি, কেন হয় সেই বাধিত হেক্সাভাস? এইটার কারণে যখন এই অবাধি তত্ত্ব না থাকে, তাহলে এই অবাধি তত্ত্ব এইটা কিন্তু অনুমান অনুমান ছাড়া অন্য কোনো প্রমাণের দ্বারা হেতুটা যখন খণ্ডিত হচ্ছে, সেটাই কিন্তু সেই হেক্সাভাসটাকে হচ্ছে কিন্তু বলা হয় বাধিত হেক্সাভাস। তাহলে এই অবাধি তত্ত্ব কি, কোন বলশালী প্রমাণের দ্বারা, লিখবে খাতায়, কোন বলশালী প্রমাণের দ্বারা হেতুর খণ্ডিত না হওয়া হচ্ছে অবাধি তত্ত্ব। কোন বলশালী প্রমাণের দ্বারা হেতুর খণ্ডিত না হওয়া হচ্ছে অবাধি। যেমন আমি বললাম যে বন্যি হচ্ছে শীতল, তো বলো বন্যি কি কখনো শীতল হতে পারে? আমার প্রত্যক্ষের দ্বারা, হ্যাঁ, কখনো কিন্তু হতে পারে না। তাহলে আমার প্রত্যক্ষের দ্বারা এটা কি অভিজ্ঞতা হলো যে বন্যি কিন্তু কখনো শীতল নয়, বন্যি কি উষ্ণ। তাহলে এখানে কিন্তু এই হেতুটা বাধিত হচ্ছে, তো এই কারণে কিন্তু বাধিত হেক্সাভাস হয়। যদি এই শর্তটা পূর্ণ না হয় তাহলে কিন্তু বাধিত হেক্সাভাস হয়ে যায়। কিন্তু আমি বলি যে ধূম, যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বন্যি, যেখানে ধূম সেখানেই বন্যি, তাহলে এইটা কিন্তু অবাধি তত্ত্ব। ওকে, এটা কিন্তু অবাধি তত্ত্ব। তো এখানে আমি কিন্তু হেক্সাভাস পড়ানোর সময় এগুলো এই জন্য আমি বললাম, কারণ হেক্সাভাস পড়ানোর জন্য কিন্তু এগুলো তোমাদের কাজে লাগবে। তাহলে পক্ষ সত্যের ফলে কি হয়, পক্ষ সত্যের অভাবে অসিদ্ধ হেক্সাভাস হয়, লিখে নাও এগুলো। পক্ষ সত্যের অভাবে অসিদ্ধ হেক্সাভাস হয়, সপক্ষ সত্যের অভাবে কোন হেক্সাভাস হয়, বিরুদ্ধ হেক্সাভাস হয়, বিপক্ষ সত্যের অভাবে কি হেক্সাভাস হয়, স্বব্যভিচার হেক্সাভাস হয়, স্বব্যভিচার হেক্সাভাস হয়। অবাধি তত্ত্ব, এই অবাধি তত্ত্বের অভাবে বাধিত হেক্সাভাস হয়।
ওকে, অ্যান্ড অসৎ প্রতিপক্ষের অভাবে কিন্তু সৎ প্রতিপক্ষ ক্ষেত্রাবাস হয়ে যায়। হ্যাঁ, পক্ষ সত্যের অভাবে কিন্তু অসিদ্ধ ক্ষেত্রাবাস হয়। লেখো খাতায় অসিদ্ধ ক্ষেত্রাবাস। পক্ষ সত্যের অভাবে অসিদ্ধ ক্ষেত্রাবাস, সপক্ষ সত্যের অভাবে বিরুদ্ধ ক্ষেত্রাবাস হয়। বিপক্ষ ভাবে স্বব্যভিচার ক্ষেত্রাবাস হয়। অ্যান্ড অবাধিতত্ব, এই অবাধিতত্বের অভাবে বাধিত ক্ষেত্রাবাস হয়। অ্যান্ড সৎ প্রতিপক্ষের অভাবে কিন্তু অসৎ প্রতিপক্ষের অভাবে কিন্তু সৎ প্রতিপক্ষ ক্ষেত্রাবাস হয়। ক্ষেত্রাবাস কিন্তু 5 প্রকারের। ওকে, এগুলো লেখা গেছে। এরপর আমি চলে আসবো ফার্স্ট, আমি হ্যাঁ বলো কিছু বলছো। অসৎ প্রতিপক্ষ, আমি আসবো পড়ানোর সময় এটা আসবো। অসৎ প্রতিপক্ষের অভাবে কিন্তু সৎ প্রতিপক্ষ ক্ষেত্রাবাস হয়। ফার্স্ট পয়েন্ট করবে, ফার্স্ট পয়েন্ট করবে স্বব্যভিচার ক্ষেত্রাবাস। স্বব্যভিচার ক্ষেত্রাবাস, তো স্বব্যভিচার ক্ষেত্রাবাস কি আগে আমরা দেখবো কি স্বব্যভিচার ক্ষেত্রাবাস কি। লিখবে যে পক্ষে, যে পক্ষের সাধ্যের অভাব রয়েছে, যে পক্ষের সাধ্যের অভাব রয়েছে সেখানে যদি হেতুটা থাকে তবে সেই হেতুটাকে বলা হয় কি ব্যভিচার হেতু। এবং ব্যভিচার হেতু থাকলেই কিন্তু স্বব্যভিচার ক্ষেত্রাবাস ঘটে। হ্যাঁ লিখে নাও, যে পক্ষে সাধ্যের অভাব রয়েছে, সাধ্যটা নেই সেখানে, যে পক্ষে সাধ্যের অভাব আছে সেখানে যদি হেতুটা থাকে, যে পক্ষে সাধ্যের অভাব আছে সেখানে যদি হেতুটা থাকে তবে হেতুটাকে বলা হবে ব্যভিচারী হেতু। এবং ব্যভিচারী হেতু থাকলেই স্বব্যভিচার ক্ষেত্রাবাস ঘটে। ওকে, অর্থাৎ আমি এখানে কি বলছি যে হেতুটা হচ্ছে ব্যভিচার যুক্ত। ব্যভিচার যুক্ত মানে আগে ভালো করে বুঝবে, এবার বুঝবে যে ব্যভিচার যুক্ত মানে হেতুটা বিপক্ষে রয়ে গেছে। ব্যভিচার যুক্ত মানে কি হেতুটা বিপক্ষে রয়ে গেছে। হেতু যেখানে আছে সাধ্য সেখানে থাকবে। আমরা কি জানি যে হেতু যেখানে আছে সাধ্যটা সেখানে থাকবে, হেতু যেখানে থাকবে না সাধ্যটা কিন্তু সেখানে থাকবে না। কিন্তু যদি হেতু সেখানে থাকে, সাধ্য যদি সেখানে না থাকে, হেতু সেখানে রয়েছে কিন্তু সাধ্যটা সেখানে যদি না থাকে, সাধ্যের অভাব স্থলে হেতু যদি সেখানে থেকে যায়, সাধ্য নেই কিন্তু হেতুটা সেখানে যদি থেকে যায় সেটাকে কিন্তু বলা হয় ব্যভিচারী হেতু। তাহলে ব্যভিচারী হেতু যে অনুমানের ক্ষেত্রে প্রয়োগ করা হয় সেই অনুমানের ক্ষেত্রে কিন্তু আমাদের স্বব্যভিচার ক্ষেত্রাবাস হয়ে যায়। তো তাহলে স্বব্যভিচার ক্ষেত্রাবাস কিন্তু অনৈকান্তিক ক্ষেত্রাবাস বলা হয়। অনৈকান্তিক মানে কি, যে হেতুটা হচ্ছে কিন্তু এখানে ব্যতিক্রমী, একে কিন্তু এর জন্যই অনৈকান্তিক হেতুও বলা হয়। হেতুটা সপক্ষেও আছে, হেতুটা বিপক্ষেও আছে, তাই এটা কিন্তু ব্যতিক্রমী।
এবং এই স্বব্যভিচার হেচ্ছাবাসকে কিন্তু 3 ভাগে ভাগ করা যায়। ফার্স্ট, সাধারণ স্বব্যভিচার হেচ্ছাবাস। অসাধারণ স্বব্যভিচার হেচ্ছাবাস এন্ড অনুপসংহারী। তোমাদের কোশ্চেন আছে এগুলো থেকে। সাধারণ স্বব্যভিচার হেচ্ছাবাস। সাধারণ স্বব্যভিচার হেচ্ছাবাস কি? আগে লেখো, here is the middle term is too wide. Here is the middle term is the too wide. হেতু পদের ব্যাপ্যতা অনেক বেশি। আগে লেখো, সাধারণ স্বব্যভিচার হেচ্ছাবাস। তো সাধারণ স্বব্যভিচার হেচ্ছাবাস কি? সাধারণ স্বব্যভিচার হেচ্ছাবাসের ক্ষেত্রে কিন্তু হেতু যেমন সাধ্যের সহচর রূপে থাকে, তেমনি হেতুটা কিন্তু সাধ্যের অভাবে সহচর রূপে থাকে। হেতুটা সপক্ষেও থাকছে বা হেতুটা বিপক্ষেও থাকছে। ওয়াইড, মিডিল টার্ম ইজ টু ওয়াইড, ব্যাপক। হেতুটা সাধ্যের সঙ্গেও রয়েছে, আবার সাধ্যের অভাবের সঙ্গেও রয়েছে। যেমন আমি যদি বলি পর্বতটা ধূমবান, এখানে আমাকে নির্ণয় করে দেখাবে তোমরা। পর্বতটা ধূমবান যেহেতু তা বহ্নিমান। আগে তোমরা নির্ণয় করো এখানে পক্ষ সাধ্য হেতু। আগে তোমরাই বলবে আমাকে যে পর্বতটা ধূমবান যেহেতু তা বহ্নিমান। খাতায় লেখো আমাকে, পর্বতটা ধূমবান যেহেতু তা বহ্নিমান। কারণ এক্সাম্পল দিয়ে তোমাদের শিখতে হবে এগুলো। পর্বত ধূমবান যেহেতু তা বহ্নিমান। এখানে তোমরা আমাকে বলবে পক্ষ সাধ্য হেতু কোনগুলো, আগে নির্ণয় করো। আচ্ছা, পর্বতটা হচ্ছে পক্ষ, ধূম কি? ধূম হচ্ছে এখানে কি? আমি কি বলেছিলাম? পর্বত না, একদম ভালো করে বোঝো। পর্বতটা ধূমবান, আমি কি বললাম? পর্বতটা ধূমবান যেহেতু তা বহ্নিমান। তাহলে যেহেতু তা বহ্নিমান, যেহেতুর পরেরটা কি হয়ে যায়? হেতু। এখানে কিন্তু বহ্নিমানটা হেতু, যেহেতুর পরেরটা সবসময় কিন্তু মনে রাখবে, যেহেতুর পরেরটা হয়ে যাবে হেতু। পর্বত ধূমবান, এটা কি হয়ে যাবে? ধূমবান। এখানে কিন্তু ধূমবানটা সাধ্য হবে, যেহেতু তা বহ্নিমান। যেহেতু পরেরটা কি হয়েছে? বহ্নিমান। সেহেতু এখানে বহ্নিমানটা কি হয়ে যাবে? ওকে, আর ধূমবানটা সাধ্য হবে, আর পর্বত হচ্ছে পক্ষ হবে। তো এখানে দেখো, এখানে পর্বত নামক পক্ষে তুমি বহ্নির দ্বারা ধূমের অস্তিত্বটাকে প্রতিপাদন করার চেষ্টা করেছো। তাহলে বহ্নি এখানে রয়েছে, বহ্নি থাকলেই যে ধূম থাকবে এইরকম কোনো কথা নেই। বহ্নি যেমন ধূমযুক্ত স্থানে থাকে, তেমনি বহ্নি কিন্তু ধূমহীন স্থানেও থাকে। বলো, এরকম তো আছে? কারণ এমন জায়গা থাকে যে বহ্নি আছে কিন্তু সেখানে একদম। তাহলে বহ্নি কিন্তু এখানে কিছু রয়েছে, সপক্ষ আছে আবার বিপক্ষ রয়েছে। বহ্নি যেমন ধূমযুক্ত স্থানে থাকে, আবার বহ্নি কিন্তু ধূমহীন স্থানেও থাকে, তাই তো? বহ্নি সপক্ষও থাকছে বিপক্ষও থাকছে। যেখানে ধূম নেই সেটা হচ্ছে বিপক্ষ, আর সপক্ষ কি? যেখানে ধূমটা রয়েছে সেটা হচ্ছে সপক্ষ। তাহলে এই কারণে এখানে কিন্তু সাধারণ স্বব্যভিচার হেচ্ছাবাস ঘটলো। কারণ আমি আগে এটা বলেছিলাম, হেতু সপক্ষও থাকবে আবার বিপক্ষ থাকবে। এখানে এরকমই হচ্ছে, সপক্ষ বহ্নি আবার বিপক্ষ থাকছে। সেই জন্যই কিন্তু এখানে সাধারণ স্বব্যভিচার হেচ্ছাবাস ঘটলো। আরেকটা উদাহরণ লেখো। লেখো, হরিণের শিং আছে, যেহেতু তা প্রাণী। হরিণের শিং আছে
যেহেতু তা প্রাণী। বলো, এখানে আমাকে কি বলবে যে পক্ষ সাধ্য হেতু কোনটা, যে নির্ণয় করো। বলো কি হবে? হরিণের সিং আছে যেহেতু তা প্রাণী। এখানে হরিণ হচ্ছে কি পক্ষ, তাই তো? সিং কি এখানে? বলো সিং এখানে সাধ্য, একদম। তাহলে এখানে সিংযুক্ত প্রাণীও আছে, আমরা জানি যুক্ত প্রাণীও প্রাণীও থাকে। তাহলে হেতুটা এখানে সাধ্যের প্রাণী কি এখানে প্রাণী হেতু, তাহলে যুক্ত প্রাণীও আছে আবার সিংহীন প্রাণীও আছে। হেতুটা সাধ্যের অধিকরণেও রয়েছে, আবার সাধ্যের অভাবের অধিকরণেও আছে। কারণ সিংহীন প্রাণীও তো হয়, এরকম তো কোনো কথা নেই যে প্রাণী হতে গেলে তার সিং থাকতেই হবে, এরকম কি কোনো কথা আছে? তাহলে প্রাণিত্ব যেহেতু সিংযুক্ত স্থানেও থাকে, আবার প্রাণিত্ব কিন্তু সিংহীন স্থানেও থাকে। সেই জন্য সপক্ষে থাকছে, বিপক্ষেও থাকছে। আর সপক্ষে এবং বিপক্ষে দুটো স্তনে থাকার জন্যই কি হচ্ছে, কোন একটা সাধারণ স্বব্যবচার হেত্যাভাস। তো এখানে মিডিল টার্ম হেতু ইজ টু ওয়াইড, ব্যাপক, কারণ এখানে সপক্ষেও থাকছে বিপক্ষেও থাকছে। ক্লিয়ার? ওকে, এরপর চলে আসছি অসাধারণ স্বব্যবচার হেত্যাভাস। লেখো অসাধারণ স্বব্যবচার হেত্যাভাস। ফার্স্ট আমি কিন্তু স্বব্যবচার হেত্যাভাসের সাধারণ স্বব্যবচার হেত্যাভাসটা একদম বলে দিলাম, একদম ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই আশা করছি। এরপরে অসাধারণ স্বব্যবচার হেত্যাভাস। দেখো অসাধারণ স্বব্যবচার হেত্যাভাসে মিডিল টার্ম ইজ টু ন্যারো, middle term is too narrow. এই জায়গাটা দেখো, here the middle term is too narrow. It is present only in the পক্ষ, খাতায় লিখবে, and neither in the স্বপক্ষ nor in the বিপক্ষ। এই দুটো লাইন লিখে আমাকে একটু জানাবে। হ্যাঁ, তো এই অসাধারণ স্বব্যবচার হেত্যাভাসের ক্ষেত্রে কিন্তু মিডিল টার্মটা ন্যারো হয়, ব্যাপক নয়। এখানে অসাধারণ স্বব্যবচার বলতে কিন্তু কি বোঝাচ্ছে, যেখানে হেতুটা কেবলমাত্র কোথায় থাকবে, ইট ইজ প্রেজেন্ট অনলি ইন দা, শুধুমাত্র পক্ষে থাকবে, শুধু পক্ষে থাকবে, নাইদার ইন দা সপক্ষ, সপক্ষেও থাকবে না আবার পক্ষেও থাকবে না, শুধুমাত্র পক্ষে থাকবে। সেই জায়গায় কিন্তু অসাধারণ স্বব্যবচার হেত্যাভাস ঘটে, অনলি পক্ষে থাকবে, হেতু অনলি পক্ষে থাকবে, সপক্ষেও থাকবে না বিপক্ষেও থাকবে না। এরপর বলছে ইট ইজ দ্য প্রেজেন্ট অনলি ইন দ্য পক্ষ and neither in the সপক্ষ nor in the বিপক্ষ, and it violates the rule that the middle term should be present in the সপক্ষ। এখানে কি বলছে, এই রুলটাকে কিন্তু ভায়োলেট করলে, এই যে বলছে যে এখানে কিন্তু হেতু পদটাকে সবসময় বলছে, এখানে হেতু পদটাকে কিন্তু সপক্ষ, এই সপক্ষে থাকতে হবে, শুধুমাত্র কিন্তু বলছে এখানে যে হেতু পদটাকে সপক্ষে থাকতে হবে, এবং এটাকেই বলছে কিন্তু অসাধারণ স্বব্যবচার হেত্যাভাস। ফার্স্ট তুমি লেখো, না আর বুঝবে না লিখলে।
সাউন্ড ইজ ইটারনাল, এই উদাহরণটা দিয়ে করবে। সাউন্ড ইজ ইটারনাল বিকজ ইট ইজ অডিয়েবল। শব্দ নিত্য কেননা তাতে শ্রবণাত্ম থাকে। শব্দ নিত্য কেননা তাতে শ্রবণাত্ম থাকে। এখানে আমাকে পক্ষ সাধ্য হেতু বলবে, কি হবে? পক্ষ সাধ্য হেতু নির্ণয় করো। একদম। এখানে কি বলছে যে হেতুপদ, এখানে হেতুপদ কি রয়েছে? শব্দত্ব, অডিয়েবল, এটা তো হেতু। তো এই অডিয়েবল এর শব্দ কোথায় থাকে শুধু বলো আমাকে, শব্দটা এর মধ্যে কোথায় থাকে? সাউন্ড ইজ ইটারনালের মধ্যে এই শব্দত্ব অডিয়েবলটা এখানে কোথায় থাকছে? সাউন্ডেই থাকছে। সব তাহলে সাউন্ডেই থাকবে। হেতুপদ যেটা শব্দত্ব সেটা শুধুমাত্র কোথায় থাকবে? সাউন্ডে। সাউন্ডটা কি আবার বলো? পক্ষ সাধ্যটা কি হেতু বলো? সাউন্ড কি এখানে? তাহলে পক্ষেই থাকছে এখানে, শুধুমাত্র কোথায় থাকছে? পক্ষেই থাকছে। অডিয়েবলটা শুধুমাত্র পক্ষেই থাকছে। তো এখানে তো কোনো বিপক্ষে নেই, বিপক্ষ নেই। তাহলে শব্দের কোনো বিপক্ষ স্থল এখানে নেই। শব্দটি শুধুমাত্র কোথায় থাকছে? পক্ষে থাকছে। এই জন্যই এখানে কি হচ্ছে? স্বব্যবচার হেত্যাবাস হচ্ছে। এবার আরেকটা উদাহরণ দিয়ে লিখো, আমটা মিষ্টি। আম না, এটা আপেলটা মিষ্টি। আপেল তোমাদের কোশ্চেন আছে এটা দিয়ে, তো এটাই লেখাচ্ছি। আপেলটা মিষ্টি কেননা তাতে আপেলত্ব রয়েছে। এখানে বলো পক্ষ খাদ্য হেতু কি হবে? এবার আপেলত্বটা কোথায় থাকে, মানে কোথায় থাকবে? আপেল তো এখানে কিন্তু শুধুমাত্র পক্ষে থাকছে। তো সব থেকে সোজা কিন্তু এই অসাধারণ স্বভাববিচার হেত্যাবাস, সব থেকে সোজা। তোমাদের চিনতে মানে কোনোদিনও মানে ভুল হবে না যে এটা অসাধারণ স্বভাববিচার হেত্যাবাস। তোমাদের কিন্তু এরকমই কোশ্চেন আসবে যে আপেল আপেলত্ব এরকম কোশ্চেন, ঠিক আছে? সাউন্ডটা অডিয়েবল, শ্রবণাত্ম শুধুমাত্র শব্দেই থাকে, ঠিক আছে? পক্ষেই থাকবে। পক্ষ দেখলেই বুঝতে পেরে যাবে যে এটাই হচ্ছে অসাধারণ স্বভাববিচার হেত্যাবাস। কোনো অন্য জায়গায় থাকবে না, শুধুমাত্র পক্ষেই থাকবে। হেতুটা অনলি পক্ষেই থাকবে। বোঝা গেছে? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লাইনটা বলছে যে শুধুমাত্র সপক্ষে থাকবে। সপক্ষ মানেই তো মানে পক্ষ, শুধুমাত্র বলছে যে পক্ষেই থাকবে, অন্য জায়গায় সপক্ষ বিপক্ষ এইভাবে দুভাবে থাকতে পারবে না। মানে সপক্ষ আছে বিপক্ষও আছে। আগেরটা কোনটায় বলেছিলাম সপক্ষও থাকবে বিপক্ষও থাকবে, কোন একটা আমাকে বললাম এরকম যে সপক্ষও থাকবে বিপক্ষও থাকবে। আগে তাহলে ওই রকম এখানে কিন্তু কখনোই হবে না, এটা রুলটাকে ভায়োলেট করছে, তাই বলছে শুধুমাত্র পক্ষে থাকবে, সপক্ষে থাকবে। নাইদার ইন দা সপক্ষ নর ইন দা বিপক্ষ। সপক্ষ বিপক্ষ দুটোর মধ্যে থাকতে মানে নাইদার দুটোর মধ্যে একসাথে থাকতে পারবে না, ঠিক আছে? শুধুমাত্র পক্ষেই থাকবে। তো এটাই the rule that the middle term should be present in the সপক্ষ। অডিয়েন্স সাউন্ডের মধ্যে রয়েছে, অন্য জায়গায় থাকতে পারে না। তো এটাই বলছি, ঠিক আছে? ওকে। হ্যাঁ এরপর হ্যাঁ বলো।
হ্যাঁ, বলছে যে সপক্ষ এবং বিপক্ষ, সপক্ষ বিপক্ষ এখনো বুঝতে পারছি, আমি এত ভালো করে বুঝি। ও, আমি এখানটায় বললাম যে সপক্ষ এবং বিপক্ষ এই দুটো জায়গায় কিন্তু নাইদার ইন দ্য সপক্ষ নর ইন দ্য বিপক্ষ। স্বব্যবহৃত হেক্সাবাসে কি বলেছিলাম যে দুটোই সপক্ষ এবং বিপক্ষ মধ্যে রয়েছে, কিন্তু এখানে কিন্তু নেই, বলছে কি নাইদার ইন দ্য সপক্ষ নর ইন দ্য বিপক্ষ। সপক্ষও নেই, এখানে বলছে সপক্ষ বিপক্ষ দুটোর মধ্যেই নেই, ঠিক আছে। অনলি ইন দা মিডিল টার্ম শুড বি প্রেজেন্ট ইন দা সপক্ষ, তাই বলছে শুধুমাত্র মিডিল টার্মটা সপক্ষে রয়েছে, ওইভাবে বলতে পারবে না নাইদার ইন দা সপক্ষ। হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক আছে। তো ওইভাবে কিন্তু সব অ্যাবিজের হেক্সাবাসের মতো এখানে বলছে না, শুধুমাত্র এখানে বলছে যে সপক্ষেই থাকবে মিডিল টার্মটা, মানে অডিয়েবলটা শুধুমাত্র সাউন্ডেই থাকবে। বা এখানে যদি আমি বলি আপেলত্ব, আপেলত্বটা শুধুমাত্র আপেলের মধ্যেই রয়েছে, জায়গা থাকবে না, সেটাই বলছে। মনুষ্যত্ব মানুষের মধ্যে রয়েছে, শুধুমাত্র মানুষের মধ্যে, মনুষ্যত্ব তো কোনোর মধ্যে থাকবে না, ওটাই বলছে, ঠিক আছে। আমি তোমাকে ওইভাবে বুঝলে হবে না, এখানে এখানে ট্রামটা কি দিচ্ছে, নাইদার ইন দা সপক্ষ নর ইন দা, দুটোকে একসাথে থাকলে হবে না, এখানে দুটো একসাথে ধরছে, বুঝতে পারছো, সপক্ষ বিপক্ষ দুটো একসাথে ট্রামটা ধরছে, ঠিক আছে। হ্যাঁ, অনুপসংহারী হেক্সাভাস, এরপরে অনুপসংহারী হেক্সাভাস কি, হিয়ার দা মিডিল টার্ম ইজ নন এক্সক্লুসিভ, লেখো আগে, লেখো তারপর বোঝাবো। হিয়ার দা মিডিল টার্ম ইজ নন এক্সক্লুসিভ। The minor term is all inclusive and leaves nothing by the way of সপক্ষ আর বিপক্ষ, আগে লিখে নাও, আগে লিখে নাও, তাহলে বুঝতে পারবে। আর এই উদাহরণটাও লিখবে, all things are not eternal because they are relevant। তো লেখা হয়েছে, তো এখানে কি বলছে, অনুপসংহারী হেক্সাবাসে যে হেতুর অন্যয় এবং ব্যতিরেক, যে হেতুর অন্যয় এবং ব্যতিরেক কোনো প্রকার দৃষ্টান্ত নেই, যে হেতুর অন্যয় এবং ব্যতিরেক কোনো প্রকার দৃষ্টান্ত কখনোই থাকে না, তাকেই বলা হয় অনুপসংহারী হেক্সাভাস। যে হেতুর অন্যয় এবং ব্যতিরেক, অন্যয় এবং ব্যতিরেক কোনো প্রকার দৃষ্টান্ত নেই, সেই হেতুকে বলে অনুপসংহারী হেক্সাভাস। যে হেতুর অন্যয় এবং ব্যতিরেক কোনো প্রকার দৃষ্টান্ত নেই, সেই হেতুকে বলে অনুপসংহারী হেক্সাভাস। তো এখানে একটা উদাহরণ দিয়েছে, সবকিছুই হচ্ছে অনিত্য, নন ইটারনাল মানে কি, অল থিংস আর নন ইটারনাল, এটার মানে কি যে সবকিছুই অনিত্য, কোনো কিছুই নিত্য নেই, সবকিছুই অনিত্য, বিকজ দে আর নোয়েবল, কেননা সেগুলোকে আমরা জানি, তাতে প্রমেয়ত্ব ধর্ম রয়েছে বা জানি সেগুলো আমরা। তো এখানে আমাকে কে বলবে যে এখানে পক্ষ হেতু নির্ণয় করো, কে বলতে পারে কোনটা পক্ষ, কোনটা সাধ্য, কোনটা হেতু হবে। তাহলে একদম, তাহলে এখানে কিন্তু কি হচ্ছে, সব, এই সবটা, অল থিংসটা কি হচ্ছে, অল থিংস আর নন ইটারনাল,
সব যদি পক্ষপদের অন্তর্ভুক্ত হয়। পক্ষপদের অন্তর্ভুক্ত কি রয়েছে? অল থিংস। তাহলে এখানে সবসময় মনে রাখবে কখন অনুপসংহারী হেত্যাবাস হবে, খাতায় লেখো। সবসময় কিন্তু এরকম একটা কোশ্চেন আসে তোমাদের, সব, অল থিংস বা সব, এই সব যদি পক্ষপদের অন্তর্ভুক্ত হয়ে যায় তার কি হয়? কখনোই অন্যায় ব্যতিরেক দৃষ্টান্ত কখনোই থাকতে পারে না। কারণ আমরা কি জানি? অন্যায় ব্যতিরেক এই সবকিছুর মধ্যে ঢুকে গেছে। পক্ষ নির্দেশিত বিষয়কে সবকিছু, এই যে অল থিংস, এটা কিন্তু পক্ষে রয়েছে। পক্ষ নির্দেশিত বিষয়কে বলতে এখানে সবকিছুকে বোঝানো হয়েছে। তাহলে এমন কোনো কিছু বিষয় নেই যেটা সবকিছুর বাইরে রয়েছে। তাহলে সর্ববিষয়, এই সর্ববিষয় যদি সবসময় পক্ষের অন্তর্গত হয় তাহলে কিন্তু সেখানে কোনো প্রকারের অন্যায় ব্যতিরেক দৃষ্টান্ত থাকা সম্ভব নয়। এটা কিন্তু সবসময় মনে রাখবে। যখন কোনো কিছু অল থিংস বা অল, সবকিছু অল দিয়ে শুরু হবে, সেটা কিন্তু অনুপসংহারী হেত্যাবাস হয়। সবকিছু বা সর্বং এইগুলো দেওয়া থাকলে কিন্তু সেখানে চোখ বন্ধ করে অনুপসংহারী হেত্যাবাস করে দেবে। ওকে, যা কিছু পক্ষ নির্দেশিত সেটা যখন সবকিছু দিয়ে বোঝানো হয় তো সেটাই কিন্তু হয়ে যায় অনুপসংহারী হেত্যাবাস। এখানে কিন্তু কখনোই অন্যায় ব্যতিরেক দৃষ্টান্ত থাকে না। কারণ অন্যায় ব্যতিরেক দৃষ্টান্ত কিন্তু, এটা কিন্তু তোমাদের পড়িয়েছিলাম আমি, তো এই অন্যায় ব্যতিরেক কিন্তু সবের মধ্যে ঢুকে গেছে এবং এই অন্যায় ব্যতিরেক দৃষ্টান্ত কিন্তু কখনোই থাকে না যেখানে, সেখানেই কিন্তু অল থিংস দিয়ে সেটা স্টার্ট হবে। ওকে, তাহলে যখনই এরকম কোশ্চেন দেখবে যে সর্বং বা সবকিছু, এই সর্বং বা সবকিছু দেওয়া থাকবে সেখানে কিন্তু অনুপসংহারী হেত্যাবাস হবে। কারণ এখানে কখনোই অন্যায় ব্যতিরেক দৃষ্টান্ত দেখানো সম্ভব হয় না। এরপর আজকে হয়তো পুরোটা শেষ হবে না, সৎ প্রতিপক্ষ আগে আমরা করে নেব হচ্ছে বিরুদ্ধ হেত্যাবাস। আজকে এটা পড়ে না, বিরুদ্ধ হেত্যাবাস। তো দেখো এটা কি বলছে, ইট ইজ দ্য কন্ট্রাডিক্টরি মিডিল, ইট ইজ দ্য কন্ট্রাডিক্টরি মিডিল, the middle term instead of being pervaded by the presence of the major term, it is pervaded by the absence of the major term. লেখো ভালো করে। তো বিরুদ্ধ হেত্যাবাস কি? তো আমাকে আগে বলো তোমরা, পক্ষে হেতুর কাজ কি থাকে সবসময়? কে বলবে আমাকে? পক্ষে হেতুর কাজ কি থাকে? সাধ্যকে নিশ্চিত করা, তাই তো? সাধ্যকে যদি হেতুটা নিশ্চিত করতে পারে, সাধ্যকে যদি হেতুটা নিশ্চিত করতে পারে তাহলে সেই হেতুটা কি হয়? সৎ হয়ে যায়। আর যদি সাধ্যকে নিশ্চিত করতে না পারে তাহলে হেতুটা কি হয়ে যায়? সেখানে অসৎ হয়ে যায়, তাই তো? এটা তো জানি আমরা। তাহলে সৎ হেতুর ক্যারেক্টারিস্টিক কি ছিল? সৎ হেতু সবসময় পক্ষে থাকবে, সপক্ষে থাকবে, বিপক্ষে থাকবে না। তাহলে কোন ধর্মের হেতু সবসময় সপক্ষ সত্য, এই সপক্ষ সত্য ধর্মের অভাব থাকলে এখানে কিন্তু বিরুদ্ধ হেত্যাবাস ঘটে। লেখো, কোন ধর্মের হেতু সপক্ষ সত্যের যদি অভাব থাকে তাহলে সেখানে বিরুদ্ধ হেত্যাবাস ঘটে। কোন ধর্মের সপক্ষ সত্য ধর্মের অভাব থাকলে বিরুদ্ধ হেত্যাবাস ঘটে। ধরো ভালো করে বোঝো, পক্ষে কোনো সাধ্যকে, আমি পক্ষে কোনো সাধ্যকে সাধনের জন্য যদি এমন কোনো হেতুকে প্রয়োগ করা হয় যে হেতুটা সাধ্যের সঙ্গে ব্যক্ত হওয়ার পরিবর্তে কি করছে? সাধ্যের অভাবের সঙ্গে গিয়ে ব্যক্ত হচ্ছে। সাধ্যের সঙ্গে ব্যক্ত না হয়ে কি হচ্ছে?
সাধ্যের অভাবের সঙ্গে গিয়ে ব্যপ্য হচ্ছে, সেই হেতুকে বলা হয় কি বিরুদ্ধ হেতু। হ্যাঁ বলো, মানে লিখতে পারো নি তাই বলবে? হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি যে পক্ষে, পক্ষে কোনো সাধ্যকে সাধন সাধনের জন্য যদি এমন কোনো হেতু প্রয়োগ করা হয় যে হেতুটা সাধ্যের সঙ্গে ব্যপ্ত হচ্ছে না, সাধ্যের অভাবের সঙ্গে দিয়ে ব্যপ্ত হয়ে যাচ্ছে। আগে উদাহরণটা লেখো, তাহলে বুঝতে পারবে। সাউন্ড ইজ ইটারনাল বিকজ ইট ইজ প্রডিউস। এই উদাহরণটা লেখো আগে। সাউন্ড ইজ ইটারনাল বিকজ ইট ইজ প্রডিউস। এখানে কি হচ্ছে, পক্ষে সাধ্যকে সাধন করার জন্য যেই হেতুটা প্রয়োগ করা হচ্ছে সেই হেতুটা সাধ্যের সঙ্গে কোনোভাবেই ব্যক্তির সম্বন্ধ প্রতিষ্ঠা করছে না, সাধ্যের সঙ্গে ব্যস্ত হওয়ার পরিবর্তে সাধ্যের অভাবের সঙ্গে গিয়ে ব্যস্ত হচ্ছে, তাহলে বিরুদ্ধ হেক্সাবাস করছে। এখানে আমাকে আগে নির্ণয় করে বলো, সাউন্ড ইজ ইটারনাল বিকজ ইট ইজ প্রডিউস, এখানে সাধ্য হেতু আমাকে নির্ণয় করে বলো। তাহলে এখানে দেখো, যা বিনাশশীল হয় তা কি, এখানে যা কি বলছে, সাউন্ড ইজ ইটারনাল, সাউন্ড হচ্ছে ইটারনাল নিত্য, বিকজ দ্য প্রডিউস, কোন প্রডিউস হয় সেটা কি কখনো নিত্য হতে পারে? যেটা প্রডিউস করা হয় সেটা কি কখনো নিত্য হয়? হয় না তো কখনোই, অনিত্য হবে এখানে। তাহলে হেতুটা এখানে কি করছে, সাধ্যের ব্যাপক হয়নি, সাধ্যকে প্রমাণ করেনি, সাধ্যের অভাবকে প্রমাণ করছে, তাই তো? এখানে তো প্রডিউস করছে বলছে, প্রডিউস যেটা হচ্ছে উৎপত্তিশীল সেটা কখনোই ইটারনাল হতে পারে? যেটা প্রডিউস হয় কখনোই সেটা কিন্তু ইটারনাল হতে পারে না, নিত্য হতে পারে না। যেটা প্রডিউস হয় সেটা কখনোই নিত্য হয় না, সেটা তো নিত্য হবে। তাহলে এখানে হেতুটা সাধ্যের ব্যাপক হয়নি, সাধ্যকে প্রমাণ করেনি, সাধ্যের অভাবকে প্রমাণ করছে, সেই জন্য এখানে কিন্তু বিরুদ্ধ হেক্সাবাস করছে। বোঝা যাচ্ছে কি বলছি আমি? সেই জন্যই কিন্তু এখানে কি হলো, বিরুদ্ধ হেক্সাবাস ঘটলো। ওকে, তো এখনো পর্যন্ত যে কটা হেক্সাবাস বললাম ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপর আরেকটা হেক্সাবাস আমরা দেখবো, অসিদ্ধ। অসিদ্ধ और সাধ্য সম হেক্সাবাস। অসিদ্ধ और সাধ্য সম হেক্সাবাস কি? This is the fallacy of the unproved middle. The middle term must be present in the minor term পক্ষ ধর্মতা। If it is unproved, it is of three kinds. আগে দেখো, এই অসিদ্ধ আর সাধ্য সম হেক্সাবাস কখন হয়? পক্ষ সত্য, পক্ষ সত্য ধর্মের অভাবে, পক্ষ সত্য ধর্মের অভাবে হেতুতে, হেতুতে পক্ষ সত্য ধর্মের অভাব থাকলে অসিদ্ধ আর সাধ্যসম হেক্সাবাস ঘটে। হ্যাঁ বলে দিচ্ছি, পক্ষ সত্য হেতুতে, আগে লেখো, হেতুতে পক্ষ সত্য ধর্মের অভাবে, হেতুতে পক্ষ সত্য ধর্মের অভাবে অসিদ্ধ আর সাধ্যতম হেক্সাবাস ঘটে। হেতুতে পক্ষ সত্য ধর্মের অভাবে অসিদ্ধ और সাধ্যসম হেক্সাবাস ঘটে।
তো এখানে ফার্স্টে আমি চলে আসবো অসিদ্ধ হেত্যাভাসের যে ফার্স্ট প্রকার আশ্রয়া সিদ্ধ হেত্যাভাস। আশ্রয়া সিদ্ধ হেত্যাভাস, the minor term is the locus of the middle term. If the minor term is unreal, the middle term cannot be present in the sky. The sky lotus is fragrant because it is a lotus like the lotus of a lake. তো আশ্রয়া সিদ্ধ হেত্যাভাস, এই হেত্যাভাসটা কিন্তু খুব সোজা চেনা। এখানে কিন্তু কি হয়, যে অনুমানের কক্ষপথটা, মানে দেখো স্কাই লোটাস, এটা কি আমরা জানি কি এটা কক্ষপথ, তো তাই তো। তো এই অনুমানে কি হয়, এই কক্ষপথটা কিন্তু অলিক পদার্থ। স্কাই লোটাস বলে তুমি কিন্তু কিছু দেখতে পারবে না, এটা কিন্তু একটা অলিক পদার্থ। আকাশ, ঠিক আছে, সোনার পাথর বাটি এরকম কিছু দেয়, সেটা হচ্ছে সোনার পাহাড়। তো এই তখনই পক্ষে এরকম কোন ট্রাম দেখবে অলিক পদার্থ, যে অনুমানের কক্ষপথটা অলিক পদার্থ, সেই পক্ষে সাধ্যকে সাধন করার জন্য যে হেতুটা প্রয়োগ করা হয়, সেই হেতু কখনোই প্রকৃত হেতু কখনোই হতে পারে না, এবং একেই বলা হয় কি আশ্রয়া সিদ্ধ হেত্যাভাস। বলো, বোঝা গেছে? স্কাই লোটাস, আকাশ পদ্ম। হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি, আমি লিখে নাও, একদম আস্তে আস্তে বলছি। যে অনুমানের কক্ষটা অলিক পদার্থ, সেই পক্ষে যে অনুমানের কক্ষটা অলিক পদার্থ, সেই পক্ষে সাধ্যকে সিদ্ধ করার জন্য যে হেতু প্রয়োগ করা হয়, সেই হেতু প্রকৃত হেতু নয়, তাকেই বলা হয় আশ্রয়া সিদ্ধ হেত্যাভাস। সেই হেতু প্রকৃত হেতু নয়, তাকেই বলা হয় আশ্রয়া সিদ্ধ হেত্যাভাস। আশ্রয়টাই হচ্ছে অলিক, কক্ষটাই হচ্ছে অলিক থাকবে, সবসময় এইভাবেই চিহ্নিত করবে। আশ্রয় চেনাটা সব থেকে সহজ। কক্ষটাই এরকম থাকবে, সোনার পাহাড় বা স্কাই লোটাস, যেগুলো অলিক, মানে পৃথিবীতে নেই, কল্পনা করতে হবে তোমার। মৎস্য কন্যা, এগুলো সব কিন্তু যখন কক্ষে থাকবে তখনই সেটা হয়ে যাবে কি আশ্রয় সিদ্ধ হেত্যাভাস। বা বললো মুনিময় পর্বত, বন্যিমান, ঠিক আছে, এগুলো কিন্তু সবই হবে আশ্রয় সিদ্ধ হেত্যাভাস। যে সকল অনুমানের ক্ষেত্রে কক্ষপথটা কি হয়, আনরিয়েল হয়ে থাকে, যেখানে এই কক্ষপথ সবসময় দেখবে কক্ষপথটা কি অলিক, আনরিয়েল, নেই, কল্পনা করতে পারো তুমি শুধুমাত্র, সেটাই হচ্ছে কি আশ্রয় সিদ্ধ হেত্যাভাস। একদম ইউনিকর্নও হতে পারে, সব থেকে সোজা এই হেত্যাভাসটা চিহ্নিত করা। এরপর স্বরূপা সিদ্ধ হেত্যাভাস। এখানে কি বল, here the minor term is not unreal. Here the minor term is not unreal, but the cannot by its very nature be present in the minor term. Sound is a quality because it is visible. তো এই স্বরূপা সিদ্ধ হেত্যাভাস কি বলা হয়, যে অনুমানের হেতুটা বাস্তবের পক্ষে থাকে না, যে অনুমানের হেতু কোনটা, এখানে বলো আমাকে সাউন্ড ইজ এ কোয়ালিটি বিকজ ইট ইজ ভিজিবল। এর মধ্যে
আমাকে পক্ষ সাধ্য হেতু আগে নির্ণয় করে বলো। তাহলে বলো, এই দেখো এখানে হেতুটা বাস্তবিক পক্ষে কিন্তু থাকে না, বাস্তবে কিন্তু পক্ষে থাকছে না। বলো কোনটাকে তুমি কি দেখতে পারো? ভিজিবল মানে সেটা কি থাকছে? তাহলে হেতুটা তাহলে এই জন্যই কিন্তু এটা বলা হচ্ছে কি স্বরূপা সিদ্ধ হেত্যাবাস, যে অনুমানে হেতুটা বাস্তব পক্ষ থাকে না। ওকে, হেতু কোনোদিনও, এটা মনে রাখবে, স্বরূপা সিদ্ধ হেত্যাবাসে হেতু কোনোদিনও পক্ষে থাকতে পারবে না। Visibility cannot belong to sound which is audible. মানে কি কখনো তুমি কি সাউন্ড শব্দকে কখনো তুমি দেখতে পারো না, শব্দ কানে শোনা যায়, শব্দ দেখা যায় না। ওকে, ক্লিয়ার হয়েছে এগুলো? মানে স্বরূপা সিদ্ধ হেত্যাবাস ক্লিয়ার পারা যাবে এবার দিনে। সাউন্ডের মধ্যে কি ধর্ম থাকে? শ্রবণত ধর্ম থাকে, তাই তো? তাহলে সাউন্ডকে কখনোই আমরা চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা কিন্তু জানতে পারি না। তাহলে হেতুর স্বরূপটা এমন যা পক্ষে কোনোদিনই সিদ্ধ নয়, সেই জন্য এখানে কিন্তু স্বরূপা সিদ্ধ হেত্যাবাস ঘটলো। ওকে, ক্লিয়ার? লেখা গেছে আবার? এরপর ব্যর্থতা সিদ্ধ হেত্যাবাস। ব্যর্থতা হেত্যাবাস কি? Here ব্যক্তি is conditional. দেখো ব্যক্তি is conditional. We cannot say where there is fire there is smoke. তো ব্যর্থতা সিদ্ধ হেত্যাবাস কি? যে হেতুতে ব্যক্তিটাই অসিদ্ধ, যে হেতুতে ব্যক্তি সম্বন্ধ অসিদ্ধ, সেই হেতুকে বলা হয় কি ব্যর্থতা সিদ্ধ। হেতু যখন ব্যর্থতা সিদ্ধ হয়, সেই হেতুতে সাধ্যের কখনো ব্যক্তিটা নিশ্চয় থাকে না। এই ক্ষেত্রে হেতুতে উপাধি বিশিষ্ট হওয়ার জন্য ব্যক্তিটা কখনো এখানে সিদ্ধ হয় না। যেমন এখানে দেখো, উদাহরণ না বললে বুঝতে পারবে না, কি রয়েছে দেখো, fire smoke only when it is associated with wet fuel. A red hot iron ball or clear fire does not smoke. Here associated with wet fuel is a condition necessary to the aforesaid ব্যক্তি. The hill has smoke because it has fire. তো আমি বললাম পর্বতটা ধূমবান কারণ তা বহ্নিমান। এখানে পর্বতটা কি রয়েছে? পক্ষ। ধূমবানটা কি রয়েছে? সাধ্য রয়েছে। কারণ বহ্নিমান, কারণ তা পূর্ণিমান, বহ্নিটা কি রয়েছে? হেতু রয়েছে। তাহলে এখানে পর্বতটা যে ধূমবান, পর্বতটা ধূমবান, এটা প্রতিষ্ঠা করতে আমি যাচ্ছি। কিসের দ্বারা যাচ্ছি? কিসের দ্বারা প্রতিষ্ঠা করতে যাব আমি? বহ্নির দ্বারা। বহ্নির দ্বারাই তো চিন্তা করবো। হ্যাঁ, আমরা বলতে পারি না যে যেখানে যেখানে বহ্নি সেখানে সেখানে ধূম, বলতে পারি কি? পারি না। যে যেখানে যেখানে বহ্নি সেখানে সেখানে ধূম। তাহলে আর্দ্র ইন্দ্রন যুক্ত বহ্নি হলেই তবেই ধূম উৎপন্ন করা যায়। হেতু উপাধি যুক্ত হলেই ধূম উৎপন্ন হয়, তাই তো? শুধু বহ্নি থেকে কি ধূম উৎপন্ন করা যায়? বলো আমাকে, শুধুমাত্র বহ্নি থেকে কি ধূম উৎপন্ন হয়, নাকি আর্দ্র ইন্দ্রন যুক্ত বহ্নি হলেই সেখান থেকে ধূম উৎপন্ন হয়? শুধুমাত্র, হ্যাঁ, আর্দ্র ইন্ধন যুক্ত বহ্নি হলে সেখান থেকে ধূম উৎপন্ন হয়। শুধু শুধু বহ্নি থেকে ধূম উৎপন্ন করা যায়। তাহলে ব্যক্তি সম্বন্ধ কখনোই কিন্তু উপাধি যুক্ত হতে পারে না। এই কারণে এখানে কিন্তু ব্যক্তি ব্যর্থতা সিদ্ধ হেত্যাবাস করছে। যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বহ্নি, এই ব্যক্তি সম্বন্ধকে আমরা কিন্তু
প্রতিষ্ঠা করতে পারলেও যেখানে যেখানে বন্যি সেখানে ধুম করা যায়, এই সম্বন্ধটাকে প্রতিষ্ঠা করা যায় কি? যেখানে যেখানে বন্যি সেখানে সেখানে ধুম করতে পারবে তুমি প্রতিষ্ঠা? তাহলে যে বন্যি শুধুমাত্র আর্দ্র ইন্ধন যুক্ত সেই বন্যি কিন্তু ধূম উৎপন্ন করতে পারে, এবং যে বন্যি আর্দ্র ইন্ধন যুক্ত নয় সেই বন্যি কিন্তু কখনোই ধূম উৎপন্ন করতে পারে না। যেমন তপ্ত লৌহগোলক। তো তাহলে সেখানে কিন্তু সেখান থেকে কিন্তু আর্দ্র ইন্ধন যুক্ত হলেই কিন্তু সেখান থেকে ধূমটা উৎপন্ন হচ্ছে। তাহলে যেখানে আর্দ্র ইন্ধন যুক্ত জলের কিছুই চিটাফোটা নেই সেখান থেকে কিন্তু ধূম উৎপন্ন কখনোই হয় না। তো এখানে ব্যাখ্যা কি হচ্ছে? কন্ডিশনার হয়ে যাচ্ছে, এখানে কিন্তু উপাধি যুক্ত হয়ে যাচ্ছে। The hill has smoke because it has fire. উপাধি যুক্ত হেতুকে কিন্তু এর ফলে উপাধি যুক্ত হচ্ছে বলে এখানে কিন্তু ব্যাখ্যতা সিদ্ধ হেক্তাবাস এসে যাচ্ছে। ওকে, কন্ডিশনার, যখনই কন্ডিশন আসছে সেখানে কিন্তু ব্যাখ্যতা সিদ্ধ হেক্তাবাস ঘটছে। বোঝা যাচ্ছে বললাম? ওকে, তো আজকে আমি যে কটা হেক্তাবাস সম্বন্ধে পড়ালাম সেগুলো সবটা ক্লিয়ার হয়েছে? পারা যাবে এবার দিলে হেক্তাবাসে কোশ্চেন? হুম, এখনো দুটো হেক্তাবাস বাকি আছে। আমি হ্যাঁ একদম। তো আজকে কিন্তু প্র্যাকটিস করাতে পারলাম না, আমার আরো দুটো হেক্তাবাস এখনো আছে তোমাদের, ঠিক আছে? শেষ হয়নি। বাধিত হেক্তাবাস এখন তোমাদের মানে পড়ায়নি আজকে, সব প্রতিপক্ষ। এই দুটো নেক্সট দিন ক্লাসে আলোচনা হবে, আরো কিছু টপিক পড়ানো হবে। তোমাদের অনুমানটা এই দুটো হলে শেষ হয়ে যাবে, পরের দিন আমি উপমানটা ধরবো, ঠিক আছে? আর এখান থেকে কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করানো বাকি থাকলো, সেটা কিন্তু নেক্সট দিন আমরা করবো, ঠিক আছে? কারণ তোমাদের কিছু কোশ্চেন প্র্যাকটিস করতে হবে না, অনেকগুলো কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো কোশ্চেন দিয়ে দেবো, কিন্তু পড়ানোটাও কিন্তু ইম্পর্টেন্ট, প্র্যাকটিসও করাতে হবে। হুম, তোমরা তাহলে যেইটুকুনি পড়ালাম আজকে সেইটুকুনি কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। নেক্সট দিন কিন্তু আমি প্র্যাকটিস করাবো কোশ্চেন, ঠিক আছে? তো সেখানে কিন্তু পারতে হবে কোশ্চেন গুলো রাখতে। হুম, তো হেক্তাভাষের এইরকম করে কি আগে পড়েছিলে তোমরা? মানে আমি যেভাবে বুঝিয়েছি তোমাদের আজকে, মানে আচ্ছা, অনেকেই এটা বলেছে যে হেক্তাভাষ সম্বন্ধে কোনো কিছু ক্লিয়ার থাকে না, সেই জন্য আমি এরকম ভাবে বোঝানোর চেষ্টা করলাম তোমাদের, মানে আমি যেইটুকুনি জানি সেইটুকুনি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। হ্যাঁ বলো। আচ্ছা, থ্যাংক ইউ। মানে আমি তোমাকে, আমি যেটুকুনি জানি সেইটুকুনি বললাম, মানে এরকম ভাবে আমি ইউজুয়ালি পড়ালাম যে তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যায় যাতে। আমারও আগে হতো, কিন্তু এখন আমারও অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক। তো ভালো করে পড়বে তোমরা, ওই জন্য আমিও অতটা ভালো করে পড়িয়েছি, তো যাতে তোমরা ভালো করে পারো, মানে কোশ্চেনে অ্যান্সার করলেই ঠিক আছে। তো আমি নেক্সট দিন, হ্যাঁ হ্যাঁ, কি পয়েন্টস গুলো একদম পাই, কি পয়েন্ট তোমাদের তো নেক্সট থেকে যেরকম কোশ্চেন আছে কি পয়েন্টস গুলো একটুখানি মাথায় রাখ, সবটাই করে আসা যায় ভালোভাবে। যেমন কোন হেক্টর ওয়াইড বলা হয়েছে, মিডিল টার্ম ইজ টু ওয়াই, তোমাদের কোশ্চেন আছে নেক্সট সেটে তোমরা। হ্যাঁ, কোথায় ন্যারো, কোন হেক্টর ন্যারো, এরকম কিন্তু কোশ্চেন আছে। তো তোমাদের মানে পুরোটাই হয়ে গেছে, আর পড়তেও হবে না। আজকে যেইভাবে মানে তোমাদের মানে মাথায় ঢুকে গেছে, আর তোমাদের বেশি পড়তেও হবে না। ওকে, তো নেক্সট দিন কিন্তু আমি দুটো হেক্টাবাস করিয়ে দেবো, আর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাবো। আর অনুমান প্রমাণটা শুরু করে দেবো। তোমাদের অনুমান কিন্তু আর নেই, অনুমানটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? বলো। আর ন্যায় দর্শন থেকে কিন্তু তোমাদের থেকে বেশি কোশ্চেন আসছে, কারণ তোমরা দেখবে তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 12-15টা এখন কোশ্চেন চলে আসছে ন্যায় দর্শন থেকে। তোমার খুব ইম্পর্টেন্ট, ন্যায় দর্শন চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট।
কারণ আমি বলবো না কি তোমরা বৌদ্ধ দর্শন খুব ভালো করে পড়বে না, কেন পড়বে, বাট বৌদ্ধ দর্শন জৈন দর্শন থেকে অনেক কম কোশ্চেন আছে, যেটা যেখান থেকে মেনলি কোশ্চেন আসছে সেগুলো বেশি করে পড়তে হবে। যেমন অদ্বৈত বেদান্ত দর্শন, এগুলো খুব ইম্পর্টেন্ট মেন জায়গা, ঠিক আছে? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যেগুলো বেশি বেশি কোশ্চেন আছে সেগুলো মানে ফোকাস করতে হবে। আমি সেটা বলে দেবো তোমাদের যা যা পড়তে হবে, ঠিক আছে? ওকে। তো আজকে বলো আর কিছু, মানে তোমাদের আর কিছু লিখছো, মানে সবটা কোথায় গেছে তো ভালো করে, তাহলে লিখতে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আজকে ভালো করে বুঝতে পেরেছো তো, মানে একদম ক্লিয়ার, এবার পারা যাবে তো সব কোশ্চেনের অ্যান্সার? আচ্ছা, তাহলেই আমি খুশি, ঠিক আছে। তোমরা বুঝতে পারলে আমার ভালো লাগে। ওকে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, কারণ এরকম করে আমাদের কেউ বোঝায় না, মানে এটাই হচ্ছে এক্স্যাক্টলি জিনিস। মানে আমি, আমাকে ওইভাবে কেউ বোঝায়নি অ্যাকচুয়ালি। আমি চেষ্টা করি সবাইকে একটু এরকম ভাবে। হুম 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 হুম, একদম একদম। আর বইয়ে যে ওটা আছে আমাদের স্যার ম্যাডাম ওইভাবে বুঝিয়ে দেয়। এত কঠিন ভাষা বইয়ে একদম, মানে বাংলা বইগুলো দেখলে তো পড়তে ইচ্ছা করবে না, মানে বাংলা বইগুলোতে যেভাবে থাকে পড়তে ইচ্ছা করে না। বাবা, অন্য ঘরে ওই পড়লে মানে মাথাতে উঠে যাবে। একদমই। ফণিভূষণ তর্কবাগীশের বই, ন্যায় দর্শনের ফণিভূষণ তর্কবাগীশের বই সে পড়েছে, গেছে মাথা, মানে এতটাই কঠিন ভাষায় ওখানে লেখা থাকে, থাকবেই ওটা, কিছু করার নেই। তো আমি বললাম বোঝাবে, তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে? তোমরা ভালো করে পড়ে নেবে আরেকবার। আমি তো তোমাদের রেকর্ডিংটা দিয়েই দেবো, তো যেখানে যেখানে বুঝতে পারোনি আরেকবার একটু দেখে নেবে, ঠিক আছে, রেকর্ডিংটা? ঠিক আছে। ওকে, তাহলে চলো, গুড নাইট সবাইকে। তোমরা ডিনার করে নাও, রাত হয়ে গেছে অনেকটাই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ।